নমস্কার। আজকে আমাদের একটা বিশেষ দিন, যে দিনে আমাদের মহান শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহান ব্যক্তিত্ব, আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার 201 বছর আজকে তার জন্মজয়ন্তী। আজকে আমরা ফেসবুক লাইভে আমি এবং আমাদের পশ্চিমবাংলার দামাল ছেলে, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি এবং মেদিনীপুরের সাংসদ, জনপ্রিয় নেতা পরম শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, তিনি আমাদের এই লাইভ অনুষ্ঠানে, আমাদের বিজেপি বেঙ্গল ফোর্স লাইভ অনুষ্ঠানে তিনি আজকে এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা আজকে আমাদের এখানে এই লাইভ অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, আমাদের সারা রাজ্যের এবং রাজ্যেরও বাইরের যারা আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য যারা আজকে যুক্ত হয়েছেন, এই অনুষ্ঠানের সরাসরি ভাবে আপনারা যারা এখানে, আপনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, আপনারা বলতে পারবেন। আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে এর ভেতর দিয়ে আজকের দিনেতে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের যেভাবে সমাজকে সংস্কার করবার জন্য, মানুষকে একটা ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার, সেই অধিকারটাকে তাদের গ্রহণ করবার জন্য যেভাবে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, প্রয়াস চালিয়েছেন, বিশেষ করে মহিলাদের এবং পুরুষের মধ্যে যে একটা সমন্বয় তৈরি করবার জন্য, সমান অধিকারের জন্য তিনি যেভাবে উদ্যোগী হয়েছিলেন, বিশেষ করে নারী শক্তি এবং শিক্ষার ক্ষেত্রে যার অবদান, এটা আমাদের কাছে, আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে, ভারতবর্ষের মানুষের কাছে আমাদের চিরস্মরণীয়। তাই আজকের দিনে আমরা এই দিনটাকে আমাদের বাংলার গৌরব শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 201তম জন্মবার্ষিকী, আমি এই দিনেতে মাননীয় আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের মেদিনীপুরের সাংসদ, সকলের প্রিয় শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয়, আমি তাকে কয়েকটা বিষয় আমি তার সাথে আলোচনায় আমি মিলিত হব। আমি দিলীপ দা, শুনতে পাচ্ছেন তো? নমস্কার। নমস্কার। নমস্কার দিলীপ দা, শোনা যাচ্ছে তো? প্রণাম নেবেন দাদা। নমস্কার। নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই বিজেপি ফর বেঙ্গল অনুষ্ঠানে, আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পশ্চিম বাংলার মানুষের পক্ষ থেকে, সারা দেশের মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দাদা, আমি আপনাকে একটা বিষয় আমি বলতে চাইছি, যে আজ আমাদের বাংলার গৌরব শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 201তম জন্মবার্ষিকী। দয়া করে আপনি আমাদেরকে ভারতীয় সমাজের এই মহান মানুষটির অবদানের মধ্য দিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থার কথা আপনি একটু বলবেন। তৃণমূল শাসনে বর্তমান বাংলার পরিস্থিতি আগের থেকে কতটা আলাদা বলে আপনি মনে করছেন? দিলীপ দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছিল। মাঝে মধ্যে কেটে যাচ্ছে একটু আওয়াজটা। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার বলবো। হ্যাঁ বলুন একটু বলুন। আচ্ছা,
আমাদের ফোনও এসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজ বাংলার গৌরব শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 201তম জন্মবার্ষিকী। ঠিক। দয়া করে আমাদেরকে ভারতীয় সমাজের এই মহান মানুষটির অবদানের মধ্য দিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থার কথা বলুন। তৃণমূলের শাসনে বর্তমান বাংলার পরিস্থিতি আগের থেকে কতটা আলাদা বলে আপনি মনে করেন? দেখুন, প্রথমে আমাদের যারা এই আমাদের কথোপকথনে যুক্ত হয়েছেন সমস্ত আহ, বন্ধুদের, মাননীয় দর্শকদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকের দিনটা আমাদের কাছে খুব গর্বের দিন বাঙালি হিসাবে। দেখতে দেখতে বিদ্যাসাগরের জন্ম 200 বছর পার হয়ে গেল, কিন্তু এখনো তাকে আমরা ভুলিনি। কারণ তার যে অবদান বাংলার সমাজের জন্য সেটা অনস্বীকার্য। সেই 200 বছর আগে ইংরেজ শাসনের সময় তিনি এককভাবে লড়াই করে সমাজে যে সংস্কার নিয়ে এসেছিলেন, অনেক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার জন্য তিনি অমর হয়ে আছেন। আমার সৌভাগ্য, অখণ্ড মেদিনীপুর জেলায় আমার জন্ম। এখন 3টে জেলা হয়ে গেছে। সেই মেদিনীপুরের মধ্যে আর তার জন্মের যে গ্রাম বীরসিংহ গ্রাম জন্মস্থান, সেটা এখনো রয়েছে। এক সময় হয়তো সেটা হুগলিতে ছিল, এখন পশ্চিম মেদিনীপুরে ঘাটাল মহকুমাতে আছে। আর তার কর্মক্ষেত্র কারমাটাং যেটা বলি বা কারমাটার, ঝাড়খণ্ডে আছে। বিপরীত পরিস্থিতি, দুর্গম জায়গা যদি কেউ যান, এখনো সেই বীরসিংহ গ্রামে পৌঁছতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। ওদিক থেকে আরামবাগ থেকে আসা বা এদিক থেকে ঘাটাল হয়ে যাওয়া, এমন একটা জায়গায় রাস্তাঘাট হলেও এই বৃষ্টি বন্যার সময় পুরো দুর্গম হয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবারে বৃষ্টি কম হয়েছে বলে কষ্টটা কম হয়েছে, কিন্তু এখনো ঘাটাল এলাকার উন্নয়ন হয়নি বলে এখনো দুর্গম আছে সেই গ্রাম। মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন গতবারে, আমি জানি না এবছর যাওয়ার হয়তো দরকার পড়েনি, তাই জাননি। আমাদের লোকেরা গেছেন, মালা দিয়েছেন। তো সেই সময় ওই দুর্গম জায়গা থেকে পায়ে হেঁটে উনি কলকাতায় এসেছেন, রাস্তার ধারে আর রাস্তার বাতিতে পড়াশোনা করেছিলেন। এবং তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে পাণ্ডিত্য, সেটা আমরা সবাই জানি। তার পরিশ্রমের সঙ্গে সঙ্গে সেটাও আজকে তার নাম হয়ে গেছিল বিদ্যাসাগর। এবং কারমাটাং যে জায়গাটা ঝাড়খণ্ডের খুবই অনুর্বর এবং বিশেষ করে আদিবাসী এলাকা, গরিব এলাকা, এখনো গরিব আছে, উন্নয়ন যথেষ্ট হয়নি। সেইখানে উনি প্রায় 18 বছর ছিলেন এবং সেই 18 বছর গরিব মানুষের সেবা করেছেন, শুশ্রূষা করেছেন, তাদের শিক্ষার, তাদের স্বাস্থ্যের উন্নয়নের চেষ্টা করেছেন। এবং সেখানকার মানুষ তার যে দয়া দেখেছিল সেই গরিব মানুষগুলো, তার জন্য তারা দয়াসাগর নামও দিয়েছিল। তো বিদ্যাসাগর আর দয়াসাগর একই মানুষের এরকম নাম, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার বাঙালি হিসাবে। একটা খেটো ধুতি হাঁটু অব্দি পরে, হাওয়াই চপ্পল পরে, যেভাবে স্বাভিমানের উনি পরিচয় দিচ্ছেন। ছোটবেলায় আমরা তার সাথে গল্প পড়েছি, সাহেবের সঙ্গে কিরকম কথা বলেছেন। সাহেব তাকে যেরকম ভাবে আর ব্যবহার করেছিলেন, ঠিক সেই ব্যবহার তাকে উল্টে দিয়ে দিয়েছিলেন ফেরত। এটা সেই সময় একজন সাধারণ গ্রামের বাঙালি হিসাবে এতটা স্বাভিমানী আমরা কল্পনা করতেও পারিনি, কিন্তু সেটা বিদ্যাসাগর দেখিয়েছেন। এবং তারপরে তার দ্বারা বাকি মানুষও উৎসাহিত হয়েছেন। তারই যে পরিচালিত স্কুলে কলকাতাতে বিবেকানন্দ ছোটবেলায় নরেন্দ্র সেখানে পড়েছিলেন, তার স্কুলে। এবং বিদ্যাসাগর তো নিঃসন্দেহে পণ্ডিত মানুষ ছিলেন, তার পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু তার চেয়েও বড় কথা, তার যে অবদান, তিনি মাত্র 21 বছর বয়সে সংস্কৃত বিভাগের প্রমুখ হিসাবে যোগ দিয়েছিলেন ইউনিভার্সিটিতে। তার অবদান তো ছিলই। আর পরবর্তীকালে যে কলেজে উনি পড়িয়েছিলেন সেটা এখন বিদ্যাসাগর কলেজ হিসাবে নাম আছে, পরিচিতি আছে। দুর্ভাগ্যবশত গত বছর কিছু দুষ্কৃতকারী সেই কলেজে ঢুকে তার প্রতিমার ভেঙে ফেলে। সেই নিয়ে সরকার পক্ষ অনেক মিথ্যা প্রচার করার চেষ্টাও করেছেন, কিন্তু তখন আমরা বলেছিলাম যে সরকার পক্ষ ইচ্ছা করে ভেঙেছে রাজনীতির জন্য। তখন হয়তো অনেকে বিশ্বাস করেননি, কিন্তু এবছর বিশ্বভারতীতে যখন সরকারি নেতারা ঝাঁপিয়ে পড়লেন, দেওয়াল ভাঙলেন, গেট ভাঙলেন, তখন প্রমাণ হয়ে গেল কে ইউনিভার্সিটি ভাঙে বা মহাপুরুষদের অবিচার করে। এবং কোর্ট পর্যন্ত সেই ঘটনার বিরোধিতা করে বলেছেন যে গেট বানিয়ে দিতে হবেই। তো এই নূতন তালিবান যারা নেতৃত্ব দিয়েছেন সেখানে বিশ্বভারতীতে, তারা সব সরকারি দলের নেতা। তো এই সরকারের আমলে স্থায়ীভাবে এই ধরনের মহাপুরুষদের হয়তো ছবি লাগিয়ে মালা দেওয়া হয় ভোটের জন্য, কিন্তু না তার আদর্শবাদকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, না তার স্মৃতিকে রক্ষা করার কোনো চেষ্টা হচ্ছে, কেবল পাবলিসিটি। সেই জন্য নারী স্বাধীনতা, নারী শিক্ষার জন্য এবং বিধবা
মহিলাদের প্রতি যে অত্যাচার অনাচার হতো এবং তারা বাধ্য হয়ে খারাপ কাজে খারাপ জীবন বেছে নিতেন, সেটা তার মনকে পীড়া দিয়েছিল। তাই তিনি একক প্রচেষ্টা করে শেষ পর্যন্ত মানে ব্রিটিশ সরকারের সহযোগিতায় বিধবা বিবাহকে আইনে পরিণত করেছিলেন সরকারের সহযোগিতায়, কিন্তু সময় তখন তার কাছে দাঁড়ায়নি। তৎকালীন সমাজের যারা মোড়ল ছিলেন তারা এই প্রথাকে জিয়ে রাখতে চাইছিলেন, কৌলিন্য প্রথা বলুন বা ইত্যাদি ইত্যাদি ছিল। এমনকি মৃতদেহের সঙ্গে বিয়ে দেওয়া কন্যা বালিকাদের, এই কুপ্রথা অমানবিক প্রথা ছিল, তার বিরুদ্ধে লড়াই করেছেন উনি। এই অসম লড়াই ফলও নিয়ে এসছে এবং তার পরিশ্রমের ফলে ইংরেজ সরকার তার প্রতিনিধিরা তার সঙ্গে সহমত হয়ে তাকে সহযোগিতা করেছিলেন, ফলে বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন। যতদূর শুনেছি আমি, তার ছেলের সঙ্গে প্রথম বিধবা বিবাহ দেন উনি। হয়তো সেই মারাও যায় মেয়েটি, কিন্তু তার প্রচেষ্টায় কোনো খামতি ছিল না। এই যে তার ঋজু মেরুদণ্ড, তার যে লড়াইয়ের যে মানসিকতা, এটা সমাজকে প্রভাবিত করেছিল। এবং শুধু তাই নয়, বিদ্যাসাগর এই যে প্রেরণা আমার মনে হয় তার মায়ের কাছ থেকেও পেয়েছিলেন। ওই প্রত্যন্ত একটি গ্রামে একজন বিধবা মহিলা, তিনি তার ছেলেকে প্রেরণা দিয়েছিলেন জনসভার জন্য, মেয়েদের শিক্ষার জন্য স্কুল তৈরি করার জন্য। তাকে যখন গয়না দিতে চেয়েছিলেন বিদ্যাসাগর, তিনি বলছেন আমার গয়না হচ্ছে গরিবদের পেট ভরে খাওয়াও, ঠান্ডার সময় তাদেরকে একটা কম্বল দাও, মেয়েদের শিক্ষার জন্য একটা স্কুল করে দাও, তাহলে আমি খুশি হব। স্বাভাবিকভাবে এরকম মায়ের এরকম সন্তানই হওয়া উচিত। আর সৌভাগ্য যে সেই সন্তান পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করেছিলেন। সেই এত 200 বছর আগে কুসংস্কারে আচ্ছন্ন বাংলা আর অশিক্ষায় জর্জরিত, এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন, দারিদ্র পীড়িত সেই পশ্চিম বাংলায় তিনি সংস্কারের যেমন চেষ্টা করেছেন, শিক্ষার বিস্তারের চেষ্টা করেছেন, গরিব মানুষের সেবা করেছেন। এটা একটা অকল্পনীয় ব্যাপার। তাই এখনো তাকে আমরা মনে রেখেছি, এখনো তার সেই প্রেরণা আমাদেরকে কাজে উৎসাহ যোগায়। আগামী দিনেও বিদ্যাসাগরের নিজের জায়গা একটা থাকবেই। তো সেই জন্য মেদিনীপুরের নামও লোকে তার জন্য জানে, আমরাও গর্বিত তার জন্য। সেই বিদ্যাসাগর মশাইয়ের 200 বছর পূর্ণ হলো, এটা আমাদের কাছে গর্বের। সেই দিনটাকে স্মরণ করতে পারে আমরা নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করব যে মহিলাদের জন্য, যে নারী জাতির জন্য উনি এত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সেই নারী জাতি পশ্চিমবাংলায় আরেকবার সেরকম সমস্যার সম্মুখীন, অপমানের সম্মুখীন, অসুরক্ষার সম্মুখীন হচ্ছেন। প্রতিদিন কোথাও না কোথাও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে। মহিলারা হাহাকার করছেন একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তারা আশা করেছিলেন কমপক্ষে আমাদের মান সম্মান সুরক্ষা থাকবে, সেটাও আজকে দুরস্ত হয়ে গেছে। রাজনীতি সব জায়গায় সর্বোপরি। সেই জন্য এই যে সমাজের সাধারণ বিষয়গুলো, যেটা একটি সভ্য সমাজের প্রয়োজন আছে, মহিলাদের সুরক্ষা সম্মান, সেটাও আজকে ভুল লুণ্ঠিত। কয়েকটি সাইকেল দিয়ে বা কন্যাশ্রী দিয়ে খালি মহিলাদের সমস্যার সমাধান হবে না। হয়তো রাজনৈতিক লাভ হতে পারে, কিন্তু মহিলাদের সম্মান সুরক্ষা যতক্ষণ না নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যাসাগরের কথা মনে পড়বে। এই লড়াইকেও জারি রাখতে হবে, এবং যতক্ষণ না এটা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ আর বিশ্রামের কোনো জায়গায় আমাদের কাছে নাই। এখন আমাদের এখানে যা অবস্থা, তাতে হচ্ছে নারীরা এখন বিভিন্ন ভাবে তারা হচ্ছে ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন। শিক্ষা ক্ষেত্রগুলো এখন যা দেখা যাচ্ছে, তাতে সেখানে যে যে শিক্ষা ক্ষেত্রগুলো আজকে আমরা যা দেখতে পাচ্ছি, তাতে সেখানে অরাজকতা শুরু হয়ে গেছে। যেখানে বিদ্যাসাগর চেয়েছিলেন যে শিক্ষাকে বাস্তবায়িত করা, সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা তিনি করেছিলেন, এবং গরিব এবং বড়লোকের মধ্যে শিক্ষার যে ব্যবধান, সেটা তিনি দূর করেছিলেন, যাতে একসাথে সবাই শিক্ষাটার সুযোগ পেতে পারে, শিক্ষার সুযোগ পেতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও আমরা পশ্চিম বাংলায় দেখছি যে এটা ভীষণভাবে আজকে অবহেলিত হচ্ছে পশ্চিম বাংলাতে। এটা সঠিকভাবেই আপনি ঠিকভাবেই বলেছেন যে আজকে আমাদের শিক্ষা ক্ষেত্রেও হচ্ছে যে অচল অবস্থা একটা চলছে, নারীদের ক্ষেত্রেও একটা করুণ একটা অবস্থা এখানে চলছে। যেখানে গভর্নরও নিজেও এখানে বলছেন যে এটা অ্যাকচুয়ালি এটা পলিটিক্যালাইজ, এটা গ্যাজেট হয়ে গেছে। তো এটা ক্যাপ্টেন বিহীন জাহাজের মতো আমাদের শিক্ষা ব্যবস্থা পশ্চিম বাংলাতে চলছে। এটা আমাদের রাজ্যের মাননীয় আমাদের যে আমাদের গভর্নর, তিনিও এটা তার চিঠিতে তিনি দাবি করেছেন। অর্থাৎ আমাদের পশ্চিম বাংলাকে যে এমন ভাবে নিয়ে যাওয়া হয়েছে, যা আমাদের যে যে আমাদের যে বাংলার গৌরব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যা চেয়েছিলেন, সেটা এখনো আমাদের অধরা থেকে গেছে। সেটা পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমি এটা আমি আরেকটা বিষয় আপনাকে একটু আমি বলতে চাইছি যে বেশ কয়েক মাস
প্রতিরোধের পর তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি শর্ত সাপেক্ষে তারা এখানে বাস্তবায়নের জন্য একমত হয়েছিল। এ সম্পর্কে আপনার মতামত কি? যে আমাদের এখানে আপনি জানেন যে আমাদের পশ্চিম বাংলাতে সারা দেশে কৃষকরা কিষাণ সম্মান নিধি প্রকল্পে তারা এখানে বছরে 6,000 টাকা করে পাচ্ছেন। এই কোভিড-19-এও আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে কৃষকরা তারা হচ্ছে যে 2,000 করে 6,000 টাকা পেয়েছেন সারা দেশে। কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা এখানে আমাদের এখানে লাগু করতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখানে কিষাণ সম্মান নিধি প্রকল্প এখানে লাগু হতে দেননি। তিনি প্রতিবাদ করেছেন বারে বারে, কিন্তু আশ্চর্যজনক ভাবে এখন তিনি একটা চিঠি লিখে তিনি বলছেন যে এই টাকাটা আমাদের পশ্চিম বাংলার রাজ্য সরকারের হাতে দেওয়া হোক। এই ক্ষেত্রে আপনার মতামত যদি আপনি দয়া করে। আপনি যেখান থেকে শুরু করলেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার অবনতি, বিদ্যাসাগর মশাই শিক্ষাবর্তী ছিলেন, হেডমাস্টার ছিলেন, পরবর্তীকালে সংস্কৃত কলেজ যোগ দেন, ইউনিভার্সিটিতে যান। তার শিক্ষাপ্রতি হিসাবে তার নাম ছিল, ব্রিটিশ তাদেরকে সম্মানও করতো এবং তার জন্য অনেক কাজ উনি করেছেন। দুর্ভাগ্যবশত আজকে তার শিক্ষক হিসাবে আমরা যে স্মরণ করি, তো শিক্ষকদের মান সম্মান নিয়ে আজকে টানাটানি, তাদের অধিকার নিয়েও টানাটানি। সমস্ত স্তরের শিক্ষকরা দেখুন কলকাতায় যখন তখন বসে ধর্ণা দিচ্ছেন, মিছিল করছেন, পুলিশের লাঠিও খাচ্ছেন। প্রাইমারি থেকে আরম্ভ করে প্যারা টিচার, পার্ট টাইম, এসএসকে, এমএসকে যারা, এমনকি লাইব্রেরি টিচার, এমনকি মাদ্রাসার টিচার, সবাই আন্দোলন করছে, তাদের অধিকার সুরক্ষিত নয়, অন্যান্য রাজ্যের মতো সুবিধা তারা পাচ্ছেন না। তো সেই জন্য আজকের দিনে যেটা চেষ্টা করেছিলেন বিদ্যাসাগর, সেটাও স্মরণ করতে হবে যে আজ আমাদের পশ্চিমবাংলার শিক্ষকরা শান্তিতে নাই, সম্মানে নেই। আর যদি শিক্ষক সুরক্ষিত না হন, শিক্ষা কি করে সুরক্ষিত হবে? কৃষির ব্যাপারটা, কৃষকদের কথা আজকে এসেছে, বিরাট কৃষকদের জন্য সুরক্ষার জন্য আইন পাস করেছেন কেন্দ্র সরকার, তাদের কৃষক সম্মান নিধি দেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলার কৃষকরা সব দিক দিয়ে বঞ্চিত হচ্ছেন। বিদ্যাসাগর মশাইও তখন কৃষকদের কথা ভেবেছেন। তিনি যখন কারমাটাঙ্গে ছিলেন, সেখানে ভুট্টার চাষ হতো, শুকনো জায়গা, এখনো হয়। সে ভুট্টা কেনার লোক ছিল না, তারা যেটুকু খেতেন ওই খেয়ে বেঁচে থাকতেন, লোকেরা বাকিটা এমনি থাকতো। তো তিনি ওখানে থাকতেন, যেটুকু পয়সা পেতেন ওখানকার গরিব চাষিরা যারা চাষ করতেন তারা তার কাছে নিয়ে আসতেন, তাদেরকে মূল্য দিয়ে উনি ভুট্টা কিনে নিতেন। এবং আরো গরিব, বিশেষ করে আদিবাসী ভাই বোনেরা যারা থাকতেন ওখানে, খেতেই পেতেন না, তাদেরকে উনি এলে বসিয়ে খাওয়াতেন, তাদেরকে সেই ভুট্টা দিতেন, তারা ওটা ফ্রিতে খেতেন বিনা পয়সা। তো উনি চেষ্টা করেছেন গরিব মানুষের এবং কৃষকদের উন্নয়নের জন্য, কিন্তু সেই সময় না বিজ্ঞানের উন্নতি হয়েছিল, না কোনো প্রযুক্তি ছিল, না সরকারের এরকম কোনো চেষ্টা ছিল। আজকে কেন্দ্র সরকার যখন কৃষকদের কথা ভাবছেন, মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েই দেখেছেন যে কৃষকরা খুব দুরবস্থায়, বহু কৃষক আত্মহত্যা করেছেন, ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারছেন না, মেয়ের বিয়ে দিতে পারছেন না, তার জন্য যে লোন নিচ্ছেন সেটা শোধ করতে পারছেন না, খুব দুরবস্থায়। আমারও সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, আমি কৃষক পরিবারে জন্মেছি, দেখেছি কৃষকদের কষ্ট এখনো গ্রামে। আমার পরিবার কৃষিজীবী পরিবার। তো কৃষকের সব দিক দিয়ে কষ্ট, সবচেয়ে বেশি রিস্ক, বেশি বৃষ্টি হলেও ক্ষতি, বৃষ্টি কম হলেও ক্ষতি, বেশি উৎপাদন হলেও দাম পড়ে যায়, কম হলেও ক্ষতি। তো এই পরিস্থিতির মধ্যে কৃষককে একটা অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আমাদের দেশের আইন বা যে কৃষি নীতি আছে বা সরকার। তাই মোদীজি ক্ষমতায় আসার পরেই উনি এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেছেন, এক্সপার্টদের সঙ্গে কথা বলেছেন, একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কৃষকরা তাদের ফসল উৎপাদন করতে যা খরচা করে তার 1.5 গুণ যেন তারা দাম পায়। ধান খরচা মানে 1 কুইন্টাল ধানে যদি 1,000 টাকা খরচা হয়, তাহলে কমসে কম 1,500 টাকা যেন তারা পান, তাহলে তারা ক্ষতিটা সামলে নিতে পারবেন। তার চেয়ে বেশি হলে আরো ভালো। তাই সবকিছু কমপক্ষে 10টা জিনিস যেগুলো অতি আবশ্যকীয় পণ্য আছে, যেখান থেকে একটুখানি লাভের মুখ দেখেন কৃষকরা, সেগুলোর পিছনে সহায়ক মূল্য বাড়ানো হয়েছে, এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। এবং গত সপ্তাহ আবার ঘোষণা হয়েছে, আবার বাড়ানো হয়েছে। আজকে যেটা 1400 টাকা ছিল ধানের কুইন্টাল, সেটা 1825 টাকা হয়ে গেছে। সেরকম ডাল থেকে আরম্ভ করে গম ইত্যাদি, আখ, যেগুলো সারা দেশে চাষ হয়, তেল তৈলবীজ, সবকিছুতে সরকার বাড়িয়েছেন, পাট। কিন্তু তা সত্ত্বেও প্রাকৃতিক কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই সরকার ঠিক করলেন যে একটা মিনিমাম তাদেরকে সম্মান নিধি আমরা দিই, 6,000 টাকা বছরে হলেও মাসে 500 টাকা, তার একটা সাপোর্ট হয়ে যাবে। তাই দেশের প্রায় 17 কোটি এরকম পরিবার আছেন কৃষক, যারা ছোট গরিব কৃষক, তাদেরকে এই সম্মান নিধি দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা।
পশ্চিমবাংলায় প্রায় 73 বা 75 লক্ষ এরকম কৃষক পরিবার আছেন যারা এর হকদার, তার অধিকার আছে এটা পাওয়ার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এটা চাইছে না যে এখানকার কৃষকরা পাক। তারা নিয়ম মতো তাদের লিস্ট পাঠাতে হবে কৃষকদের, তারা যে কৃষক সে প্রমাণ হিসাবে রাজ্য সরকার যখন তাদের নাম পাঠাবেন সেই নামের অ্যাকাউন্টে কেন্দ্র সরকার ডাইরেক্ট তাদেরকে পাঠিয়ে দেবেন। এটা নিয়ম। বাকি যেমন সুবিধা পাচ্ছেন বাড়ির জন্য, শৌচালয়ের জন্য বা অন্যান্য আহ, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, ছাত্রদের জন্য ভাতা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আসছে। রাজ্য সরকার মোটেই চান না কৃষকরা পান। এবং আপনারা জানেন এই যে কোভিড সংক্রমণ কাল চলছে তার জন্য স্পেশালি আরো 2000 টাকা বছরে, এই বছর 8000 টাকা পাওয়ার কথা কৃষকরা, কিন্তু পশ্চিমবাংলার কৃষকরা সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন, কারণ এখানকার সরকার সহযোগিতা করেনি, নাম পাঠায়নি। আজকে কেউ কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত, যে রাজ্যগুলো 4-5টা রাজ্য রাজনীতির কারণে এই প্রজেক্টে অংশগ্রহণ করেনি তাদেরকে প্রশ্ন করেছেন, তাদেরকে মতামত চেয়েছেন যে কেন আপনারা নিচ্ছেন না, গরিব কৃষকদের বঞ্চিত করছেন। তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান যে যোজনা আছে, স্বাস্থ্য যোজনা যেটা ইন্স্যুরেন্স আছে, তো সেইটাও এই এখানকার পশ্চিমবাংলার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বছরে 5 লক্ষ টাকা। এই দুটো বিষয় জানতে চেয়েছেন মহামান্য আদালত। তো সরকারকে উত্তর দিতে হবে যে কেন নিচ্ছেন না। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা তো স্বাস্থ্য সাথী প্রকল্পে ওদেরকে সুযোগ দিচ্ছি। অল পার্টি মিটিং এ কথা হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন আপনি গরিবদেরকে বঞ্চিত করছেন, বলে আমরা তো দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবাংলার হসপিটাল মানে বিল্ডিং আছে, ডাক্তার, নার্স, বেড, ওষুধ কিছুই নাই। তাই পশ্চিমবাংলার মানুষকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে যেতে হচ্ছে মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, ভেলোর, বেঙ্গালুরু। আর এটা আরো পরিষ্কার জানা গেল যখন লকডাউন হয়ে গেল, হাজার হাজার মানুষ ওখানে আটকে গেছেন, বাড়ি আসতে পারছে না। কেবল বেঙ্গালুরুতেই একদিনে 6,500 মানুষ বাঙালি তারা গিয়ে ওখানে আর সচিবালয়ের সামনে প্রদর্শন করেছেন, মিছিল করেছেন যে আমাদের ফেরত নিয়ে যেতে ব্যবস্থা করা হোক, আমরা চিকিৎসা করতে এসে আটকে গেছি আত্মীয়স্বজনকে নিয়ে। একটা শহরে 6,000 লোক একদিনে বিক্ষোভ দেখিয়েছেন। সেরকম হায়দ্রাবাদে করেছেন, চেন্নাইতে করেছেন। টিএমসি সরকার হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায় স্লোগান দিয়েছেন, তারা আটকে গেছেন বলে। তারা কেন গেছেন ওখানে? না, এখানে চিকিৎসা ব্যবস্থা নাই বা খরচা অনেক বেশি। বেশিরভাগ জায়গায় স্পেশালিস্ট ডাক্তার নেই, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও মানেন, বিধানসভায় একাধিকবার বলেছেন। আপনারও মনে থাকবে, আপনিও বিধানসভায় ছিলেন, যে ডাক্তার নেই আমি কি করব, ডাক্তার দিন, এই কথা বলেন। অথচ উনি বলছেন স্বাস্থ্য সাথী দিচ্ছি। তো স্বাস্থ্য সাথীর লাভ কি করে পাবে? আমি বলেছিলাম আপনার এখানে চিকিৎসা ব্যবস্থা নেই, মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেখানে তো স্বাস্থ্য সাথী পাবে না। আপনি যদি আয়ুষ্মান যোজনায় অংশগ্রহণ করেন, ভারতবর্ষের সরকার নিশ্চিত যে কোনো হসপিটালে গিয়ে মানুষ যদি চিকিৎসা নেয় সেখানে 5 লাখ টাকার সে সুবিধা পাবে। কেন নিতে দিচ্ছেন না? কিন্তু সরকার, আমার মনে হয় এনাদের ভয়, যেমন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মানুষ উপকৃত হয়ে বুঝতে পারছেন যে মোদিজি তাদের জন্য করছেন, ওনারা ভাবছেন যে এই আয়ুষ্মান যোজনা এবং কৃষক সম্মান নিধির যদি লাভ পেয়ে যান এখানকার কৃষকরা, এখানকার সাধারণ মানুষ, সবাই বোধহয় মোদীকে ভোট দেবে, বিজেপি হয়ে যাবে। তাই তাই এখানকার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। কত লজ্জার বিষয়। ওনারা চিঠি লিখেছেন আমাদের মুখ্যমন্ত্রী যে আমাদের কৃষি মন্ত্রীকে কেন্দ্রের, আপনি সম্মান নিধির টাকাটা আমাদেরকে দিয়ে দিন, আমরা কৃষকদেরকে দিয়ে দেব। আমি প্রশ্ন করতে চাই, এই ইউপিএ গভর্নমেন্টের সময় যখন মমতা ব্যানার্জি ছিলেন, মন্ত্রীও ছিলেন, তিনি তখন আর এই প্রশ্ন করেছিলেন, এবং আজকে যে কৃষি বিল পাশ হয়েছে কৃষকদের সুরক্ষিত করার জন্য ফড়েদের হাত থেকে, দালালদের হাত থেকে, তখনও তিনি এই দাবি করেছিলেন যে কৃষকদের সুরক্ষিত করার জন্য এই ধরনের বিল আনা হোক, আইন পাস করা হোক। সেই সরকারের হিম্মত ছিল না করতে পারেন, আজকে আমাদের সরকার করেছে। কংগ্রেসের তৎকালীন নেতারাও 12-13 সালে বলেছিলেন যে এই আইন করছি আমরা, এই আইন দরকার আছে কৃষকদের সুরক্ষিত করার জন্য। আজ যখন মোদী সরকার সে আইন করছে, তারা ভয় পাচ্ছেন কেন? কেন বিরোধিতা করছেন? ক্ষমতায় থাকলে একরকম বলবেন, বিরোধী থাকলে একরকম বলবেন। আসলে আপনাদের কাছে কৃষকদের মান সম্মান বা সুরক্ষা কোনো ব্যাপার নয়, তাদের জীবনের কোনো দাম নেই, কেবল রাজনীতি আর ভোটের দাম আছে। আর যদি কৃষকদের দিতেই হয়, আপনি কেন দেবেন? যখন এই আয়লা ঝড় এসেছিল 2009 সালে, তখন সিপিএম এর সরকার ছিল পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি কেন্দ্রে ছিলেন। তখন সেখানকার কেন্দ্র সরকারকে বলেছিলেন আপনারা টাকা দেবেন না, সিপিএম খেয়ে নেবে। আচ্ছা, সিপিএম খেয়ে নেবে, সিপিএম এর বিশ্বাস নেই, আপনার উপরে কেন লোকে বিশ্বাস করবে? 1,000 কোটি টাকা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, সে টাকা তো নিমেষে উড়ে গেল। আগের থেকে আপনার পার্টির লোকেরা লিস্ট করে রেখেছিল কে পাবে, নিজের ভাই, ভাইপো, ছেলে, বউ, এবং সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেল। যারা ক্ষতিগ্রস্ত, বাড়ি উড়ে গেছে, টিনের চাল, টালির চাল উড়ে গেছে, এখনো ত্রিপল টাঙিয়ে তারা শুয়ে আছে, তারা একটা টাকা পায়নি। তো তারপরে আপনাকে কেউ ভরসা করে টাকা দেবে? মানে ইলেকশন ফান্ড করতে হবে বলে গরিব মানুষের পেট কেটে আপনি টাকাটা নিয়ে নেবেন,
আপনাকে পাঠিয়ে দেবে কেন্দ্র সরকার, আপনি ঝেড়ে দেবেন, তা কি করে হয়? এই সরকার যে সিস্টেম নিয়েছে পিএম টু ডিএম, সিধা ডিএম এর মাধ্যমে একেবারে অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ লোকের কাছে যাবে। আর সেই জন্য উনি যাতে সাধারণ মানুষের কাছে টাকাটা না পৌঁছায়, ওনার হাত দিয়ে যায়, কোনো চাষির নাম বা অ্যাকাউন্ট নম্বর পাঠাননি। এটা মহা অপরাধ, গরিব চাষিদের প্রতি মহা বঞ্চনা, এবং এক প্রকার এটা পাপ। সেই পাপ উনি করেছেন, আবার সেটা বড় মুখ করে বলছেন যে টাকা আমাকে দিন, আমি দেবো। এই সরকারের উপরে বা ওনার পার্টির উপরে কারো কোনো ভরসা নেই। সে না, আমরাও চাইবো না কেন্দ্র সরকার টাকা ওনাকে দিক, যেরকম অন্যান্য প্রজেক্টের টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে যাচ্ছে, এটাও যাক, তাহলে কিন্তু পশ্চিমবাংলার চাষিরা লুট হয়ে যাবে। তো এখানে কিষাণ সম্মান নিধি প্রকল্প সারা দেশের কৃষকরা সরাসরি তাদের অ্যাকাউন্টে যাচ্ছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি তিনি প্রথম থেকেই বলেছিলেন যে আমাদের প্রত্যেকটা মানুষকে খাতা খুলতে, প্রত্যেকটা অ্যাকাউন্টে খাতা খুলতে। আজকে তাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। আর আজকে যদি এই টাকাটা এখানে তাদের অ্যাকাউন্টে চলে যায়, তাহলে আমাদের গোটা রাজ্যে যেভাবে কাটমানি চলছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের একেবারে ছোট ছোট নেতা থেকে বড় বড় নেতা সবাই, একদম ছোট থেকে এক বড় পর্যন্ত, চুনোপুটি থেকে রাঘব বল পর্যন্ত যেভাবে কাটমানির বহর, তাতে এখানে সেই কাটমানি কৃষকের কাছে সরাসরি যদি টাকা চলে যায় তার অ্যাকাউন্টে, তাহলে কাটমানি করার সুযোগ পাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার যা আপনি যা বললেন তাতে এটা ঠিকই যে এখানে তারা এই সময়তে টাকাটা সরকারের দেওয়ার কথা বলছেন চিঠি লিখে। এই জন্যই তারা বলছেন আগামীতে আবার 2021 সালে নির্বাচন আছে, নির্বাচনেরও একটা তহবিল হবে, এরকম একটা তাদের হচ্ছে যে মাথায় রেখেই এই সময়তে তার স্বীকার করেছে। এতদিন তিনি অস্বীকার করলেন সমস্ত কিছু, কিন্তু আজকে তিনি এটাকে স্বীকার করছেন এবং তিনি বলছেন সরকারের তহবিলের টাকাটা দেওয়া হোক, আমি কৃষকদের দিব। তাহলে এতদিন দেননি কেন? খগেনদা, একটা ব্যাপার সেটা হচ্ছে যে তিনি যখন দাবি করেছিলেন যে অ্যাকাউন্টে টাকা দাও ইউপিএ গভর্নমেন্টের সময়, তখন কিন্তু কৃষকদের বা সাধারণ মানুষের অ্যাকাউন্ট ছিল না। মাননীয় মোদীজি ক্ষমতায় এসে যে জনধন অ্যাকাউন্ট খুললেন, তখন হাসাহাসি যারা করেছিল টাকাটা কে দেবে অ্যাকাউন্টে। একদম আজকে সবাই আছেন যে মোদীজি কেন এটা খুলেছিলেন। আজকে 35 কোটির বেশি লোক জনধন অ্যাকাউন্ট খুলেছে। তার মধ্যে যে মহিলারা নিজের নামে খুলেছেন, তারা এই যে কোভিডের সময় 500 টাকা করে মাসে পেয়ে গেছেন, গ্যাসের টাকাটাও ওখানে আত্মবিশ্বাস তৈরি হয়েছে মানুষের আশ্বস্ত মধ্যে, হয়েছে। এই জন্য জন্মগ্রহণ করে আজকে আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং তাদের তারা মধ্যে। পাবে। একদম তারা পাচ্ছে এবং সবাই এখন জনধন অ্যাকাউন্টের এখন বলছেন আমরা যারা করেননি তারা আজকে বলছেন কেন করিনি, করলে আমিও পেয়ে যেতাম। তো সেটাই এখানে এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে মানুষ, তাই হচ্ছে যে এই মোদিজি আজকে যে যা তার যে লক্ষ্য এবং তার যে কর্তব্য, আমাদের সরকারের যে পরিচালনা যেভাবে তিনি করছেন, ফলে হচ্ছে যে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস সারা দেশে যেরকম তৈরি হচ্ছে, পশ্চিমবাংলাতেও তৈরি হচ্ছে। তাই এখন মানুষ আন্দোলন করছে। আপনি ঠিকই বলেছেন দিলীপদা, যে মানুষ সরাসরি ভাবে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি কাটমানির বিরুদ্ধে এবং এই যে আমাদের কেন্দ্রীয় সরকার বিরোধী যে সমস্ত কার্যকলাপ চলছে তার বিরুদ্ধে তারা মানুষ রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, লড়াই করছেন এবং দাবি আদায় করবার জন্য তারা সবাই সামিল হচ্ছেন। তো এটা সঠিকভাবে বলেছেন। তাহলে এখন তৃণমূল কংগ্রেস একদম কেন্দ্র বিরোধী। তো এখন যা মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো পুরোপুরি ভাবে কেন্দ্র বিরোধী। তো এখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে এখানে এই কেন্দ্র বিরোধী থাকার ক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলার মানুষকে বহু বঞ্চনার শিকার হতে হয়েছে, কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। যেমন আপনি অনেক প্রকল্পের কথা এখানে বলেছেন, যা আমাদের ঠিক একইভাবে এই সময়তে আমাদের এই করোনা মহামারীতেও আমরা এখানে দেখেছি যে করোনা মহামারীতেও এখানে রাজনীতি করছে। তো আপনি এই সমস্ত যে কেন্দ্রীয় বিরোধী তার যে মনোভাব এবং আমাদের সমস্ত ক্ষেত্রে এখানকার মানুষকে বঞ্চিত করবার যে যে সমস্ত মনোভাব, বঞ্চিত করবার যে সমস্ত প্রয়াস এবং আমাদের এখানে যে সব ক্ষেত্রে দুর্নীতি এই পশ্চিমবাংলাতে যেভাবে চলছে, সমস্ত ক্ষেত্রে দুর্নীতিতে আমাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ভরে আছে। আমাদের গোটা পশ্চিমবাংলার যে সমস্ত ক্ষেত্রেই হচ্ছে এখানে পশ্চিমবাংলাতে আমাদের কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের ক্ষেত্রেও এখানে যেমন হচ্ছে তার দুর্নীতি চলছে, প্রত্যেকটা প্রকল্পে দুর্নীতি চলছে, এখানে দুর্নীতি করছে আমাদের পশ্চিমবাংলার সরকার। তাই এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের এখানকার মানুষকে যেভাবে বঞ্চিত করছে, যেভাবে হচ্ছে দুর্নীতির ফলে মানুষের কাটমানি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মানুষের উপরে যেভাবে এখানে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তৃণমূল কংগ্রেস করছেন, সেই ক্ষেত্রে
আপনি কি মনে হচ্ছে যে এই সময়তে কি করা উচিত? দেখুন, এই রাজনীতিটা পর্যায়ে কোনো কারণ ছাড়াই কেন্দ্রের বিরোধিতা করা, এই অসুখটা সেই ৭৭ সালে বাম ফ্রন্টের আমল থেকে শুরু হয়েছিল। আর সেটা এমন পর্যায়ে চলে গেছে যে কোনো কারণে কেন্দ্রের বিরোধিতা করাটাই এদের চরিত্র হয়ে গেছে। লাভ তো কিছু হয়নি এতে, সাময়িক হয়তো রাজনৈতিক লাভ হয়, কিন্তু এখানকার মানুষের এবং পশ্চিমবাংলার ক্ষতি হয়েছে। কোথায় কোথায় বন্ধ, কেন্দ্র কোনো আইন আনলো বা কোনো ডিসিশন নিল, তার বিরুদ্ধে বন্ধ, বাংলা বন্ধ, বাংলা বন্ধ। এই করতে করতে আমাদের শিল্প শেষ হয়েছে। যাও বা বেঁচে ছিল, টাটাকে তাড়িয়ে মমতা ব্যানার্জি তাতে ব্রেক মেরে দিয়েছে। আজকে আমাদের বিদ্যুৎ সারপ্লাস হয়ে যায়, কারণ কি? কলকারখানা নাই। তো একটা সরকার এসেছে কলকারখানা বন্ধ করে দিয়ে, সেচ বন্ধ করার নামে নন্দীগ্রামে লড়াই, আর এখানে টাটার কারখানা বন্ধ করার নামে সিঙ্গুরে লড়াই। এইটা ইমেজ, তার ফলে কোনো শিল্পপতি আর এখানে আসতে চান না। তো কেন্দ্রের বিরোধিতা করা, কিন্তু আমাদের মানুষের ট্যাক্সের টাকায় যে প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার সাধারণ মানুষকে টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য, তারও বিরোধিতা করছেন রাজনীতি করতে গিয়ে। ফলে বাংলার মানুষ সবসময় বঞ্চিত থেকে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, ফলে গরিবি বেড়ে যাচ্ছে। ওনারা ভুলভাল তথ্য দিয়ে বোঝাবার চেষ্টা করছেন পশ্চিমবাংলা এগিয়ে চলেছে। আরে পশ্চিমবঙ্গ যদি এগিয়েই যেত, তাহলে কলকারখানা হতো। আমরা মমতা ব্যানার্জি কালী পুজো, দুর্গাপূজা উদ্বোধন করতে দেখি, কোনো কলকারখানা উদ্বোধন করতে কোনোদিন দেখিনি। তার মানে কোনো কলকারখানা হয় না এখানে। এই যে রাজনীতি শুরু করেছেন, সে রাজনীতির পরিবর্তন যদি না হয় পশ্চিমবাংলায়, তাহলে হবে না। কেন্দ্রে ৭৭ সাল থেকে এক সরকার থাকে, বাংলায় একরকম সরকার থাকে, ফলে বিরোধিতা করাটাই রাজনীতি এখানে। তার ফলে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হতে হতে আজকে আমরা গুটিয়ে গেছি। আর আজকে লকডাউন হওয়ার পরে দেখা গেল যে কত লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক হয় আমাদের এখানকার ছেলেরা, আর পশ্চিমবাংলার বাইরে, পশ্চিম ভারত, দক্ষিণ ভারতে গিয়ে কাজ করছেন, দিল্লি পর্যন্ত গেছেন। তো তাদেরকে ফেরত আনা হলো না দায়িত্ব নিতে হবে বলে। লক্ষ লক্ষ ছেলে আজকে পরিযায়ী মজুর হয়ে আর পশ্চিমবাংলার বাইরে গিয়ে কাজ করছেন। একসময় পশ্চিমবঙ্গ সারা দেশের লোককে চাকরি দিত, ব্যবসা করার সুযোগ দিত। যে অবাঙালি বন্ধুদের সংখ্যা এখানে ব্যাপক, তারা তো এই জন্য এসছিলেন। আজকে তারা ফিরে যাচ্ছে না, আমাদের ছেলেরাও বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে এই ভুল রাজনীতির জন্য। ফলেতে কেন্দ্র সরকার যে জনহিতকর যে প্রকল্পগুলো জারি করেছে, তার লাভ থেকে বাংলার মানুষ সবাই বঞ্চিত হচ্ছে। এখানকার ব্যাংকেতেও যারা বাঙালি কর্মচারী, তারা জনধন অ্যাকাউন্ট খুলতে দিতেন না। রীতিমতো আমাদের ব্যাংক ঘেরাও করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে ম্যানেজারের সঙ্গে। কেউ কেউ বলে দিচ্ছে খুলবো না, যা ইচ্ছা করো। সেখানেও রাজনীতি চলছে, তাদের ইউনিয়ন আছে বলে। তো সার্বিকভাবে এই ক্ষুদ্র রাজনীতির জন্য বৃহত্তর স্বার্থ বারবার বিঘ্নিত হচ্ছে পশ্চিমবাংলার। এই রাজনীতিক পলিটিক্যাল ট্রেন্ডটাকে আমাদের চেঞ্জ করতে হবে। সেই জন্য আমাদের যে বক্তব্য আছে যে কেন্দ্রে যে সরকার আছে, রাজ্যেও সেই সরকার হোক, তাহলে এই সংঘাতে সময় নষ্ট হবে না, অর্থ অপচয় হবে না। এর আগে ইউপিএ সরকার যখন ছিল, তারা এখান থেকে যা ট্যাক্স নিত তার ৩২% রাজ্যকে ফেরত দিত। আমাদের সরকার এসে ৪২% করে দিচ্ছে ওটা। কিন্তু এই যে পার্টি ক্ষমতায় আছে, তাদের লোভ, তাদের লুট এত বেড়ে যাচ্ছে, এতে তো পেট ভরছে না। সকাল থেকে বিকাল টাকা টাকা করছে। এত লক্ষ কোটি টাকা, অত হাজার কোটি টাকা বাকি আছে, কে যে কি বলে তার কোনো তথ্যের মাপ নেই। কোথায় কত টাকা বাকি আছে? এই যে কেন্দ্র সরকারের পয়সা নিয়ে এক অ্যাকাউন্ট, এক বিভাগের অর্থ অন্য বিভাগে খরচ করা হচ্ছে, কোথায় কত চাকরি পেয়েছে কে, যে কোনো প্রজেক্ট রাজ্য সরকারের, তার কোনো তথ্য কোনো ওয়েবসাইটে আপনি পাবেন না। সাইকেল কতজন পেয়েছে সবুজ সাথীর, আর কত সাইকেল কেনা হয়েছে, কত টাকা খরচা হয়েছে, কত দামে কেনা হয়েছে, কেউ জানবে না। এই তাদের সবুজ সাথী বলুন বা স্বাস্থ্য সাথী বলুন বা অন্যান্য যেগুলো নতুন নতুন প্রজেক্ট ঘোষণা করা হয়, তার টাকা কোথা থেকে আসছে, কতজন তার জন্য বেনিফিশিয়ারি, কিচ্ছু জানতে পারবেন না আপনি। এই বিচিত্র ব্যাপার একটা। অথচ মুখে বড় বড় কথা বলা হচ্ছে। তো মিথ্যা বলে খালি রাজনীতির লাভ তোলার চেষ্টা হচ্ছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবাংলার মানুষ। এটা ঠিকই যে জিনিসটা আপনার গোটা রাজ্যের মানুষ সেটা প্রত্যক্ষ করছে এবং বুঝতেই পারছেন যে পশ্চিম বাংলাতে কিভাবে মানুষের উপরে আমাদের তাদের যে অধিকার থেকে বঞ্চনার যে প্রয়াস চলছে, মানুষকে বঞ্চিত করছেন, সেটা সবাই উপলব্ধি করছেন। এবং এটা আপনি যেটা বললেন, প্রতিটা ক্ষেত্রে এখানে রাজনীতি করা হচ্ছে। তো জনকল্যাণমূলক ক্ষেত্রেও এখানে রাজনীতি হিসেবেই বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। যা আপনি বলছেন তাতে তো যা মনে হচ্ছে যে জনকল্যাণমূলক যত রকমের প্রকল্পগুলো আছে,
সমস্ত ক্ষেত্রেই এখানে তৃণমূল কংগ্রেস রাজনীতি হিসেবেই তারা সেটাকে বেছে নিচ্ছেন। যেমন ধরুন যে আমাদের রাষ্ট্র কৃষি বিকাশ যোজনা, আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী ফসল যোজনা, ফসল বীমা যোজনা, এই সমস্ত ক্ষেত্রেও এখানে কৃষকদের স্বার্থে যে আইনগুলো যেগুলো করেছে, যে সমস্ত প্রকল্পগুলো ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার, এই সমস্ত ক্ষেত্রেও আজকে কৃষকরা হচ্ছে তারা বঞ্চিত হচ্ছেন এবং এই যোজনার থেকেও কৃষকরা এখানে বঞ্চিত হচ্ছেন এবং সমস্ত ক্ষেত্রেই রাজনীতি করা হচ্ছে। এটা আপনি কি মনে করছেন এখানে এইভাবে এরা এই আমাদের জনকল্যাণমূলক যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেখানেও তারা রাজনীতি করছেন, রাজনীতি হিসেবে তারা বেছে নিচ্ছেন? না, এই যে সম্প্রতি যে কৃষি বিল পাশ হলো পার্লামেন্টেতে, আর সেখানে তর্ক হয়েছে 5.5 ঘন্টা, তো লোকসভাতে আলোচনা হয়েছে, তারপরে স্বাভাবিকভাবে ভোট, ধ্বনি ভোটে পাশ হয়ে গেছে। সেখানে তারা বিরোধিতা করেছেন, যেতে পারেননি বলে যে ধরনের নাটক করেছেন সেটা আমাদের মাথা করে নত করতেছে পশ্চিমবাংলার মানুষ। কারণ বাংলার এমপিরা তার সঙ্গে যুক্ত ছিলেন রাজ্যসভায়, রাজ্যসভা লোকসভার বা পার্লামেন্টের যে গরিমা তাকে তারা আর ক্ষতবিক্ষত করেছেন। দুর্ভাগ্যের বিষয়, এই বিলটার জন্য সবাই বলেছে এটা হওয়া উচিত, যেই হয়ে গেল তখন তার বিরোধিতা করছেন। আর কারার জন্য বিরোধিতা করছেন, কারা রাস্তায় নেমেছে? কৃষকরা কিন্তু নয়, যেই দালালরা আজকে এই লুটপাট থেকে বিরত থাকবেন, লুটপাট করতে পারবেন না, তারাই রাস্তায় নেমেছেন। আর এই পার্টিগুলো, সমস্ত বিরোধী পার্টি আজকে সেই দালালদের রাস্তায় নেমেছে। আর এই দালাল রাজ খতম করে কৃষকদেরকে সম্মান স্বাভিমান ফিরিয়ে দেওয়া, তাদের আর্থিক সুরক্ষা দেওয়া, তারা তাদের ফসল যেন নিজের মতো করে নিজের জায়গায় বিক্রি করতে পারেন, যে কোনো জায়গায়, এবং যে কোনো দামে, দাম যেন ওনারা করতে পারেন। অন্যের দেওয়া দামে ফসল বিক্রি করতে হতো, আমরা দেখেছি ধান বিক্রি করতে হয়, আলু বিক্রি করতে হয়, পাট বিক্রি করতে হয়। সারা বছর আলু আর পাট রেখে দিয়েও দাম পাওয়া যায় না। গরিব কৃষক ধান চাষ করে, তার তো ধান রাখার জায়গা নেই, বলে 1400-1500 টাকার মধ্যেই ধান বিক্রি করতে হয়। নামকে বাঁচতে কেন্দ্র সরকার ধান কেনে, কিন্তু দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে ধান ফিরিয়ে নিয়ে আসতে হয়, আর শেষে সেই পড়েতে হাতে বিক্রি করতে হয়। তারা ভুয়ো অ্যাকাউন্ট করে কৃষকদের নামে টাকা চেক নিয়ে নেন, কিন্তু কৃষক তার সেই খরচাটুকুই পায়। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আলু প্রত্যেক বছর ফেলে দেওয়া হতো, পচে যেত, এবারে 35 টাকা কিলো আলু বিক্রি হচ্ছে। কারণ কি? যে আলুর বন্ড রাখার জন্য কোল্ড স্টোরেজে, সেটা কিন্তু চাষিরা পান না, পেয়েছেন ফড়েরা এবং এই পার্টির লোকেরা। সরকারের যে পার্টি আছে তাদের দালালরা, তাদের যারা টাকা সাপ্লাই করে তারা পেয়েছে। ফলে যথেষ্ট আলু আছে কোল্ড স্টোরেজে, প্রত্যেক বছর 5-6 লক্ষ টন সারপ্লাস হয়, পচে যায়, ফেলে দেয় পুরোনো আলু। নতুন আলু উঠলে এখন আর ঝাড়খণ্ড উড়িষ্যায় যায় না, এই সরকার বন্ধ করে দিল, তারা চাষ শুরু করেছে। ফলেতে এই আলুর দামটা ইচ্ছা করে বাড়ানো হচ্ছে। পেঁয়াজের দাম বাড়তে পারে, নাসিক থেকে আসে, আলু তো তারকেশ্বর থেকে আসে, তার দাম বাড়ছে কেন? আলু কোল্ড স্টোরেজ যথেষ্ট আছে, কিন্তু ইচ্ছা করে দাম বাড়ানো হচ্ছে, বেশি দামে বিক্রি করে ইলেকশন ফান্ড তৈরি করা হচ্ছে, আর সেই ফোড়েরা সেই টাকাটা পার্টিকে দিয়ে দিচ্ছে, টিএমসি কে। তো এই যে চক্রান্ত এবং ক্রিয়েটেড ক্রাইসিস তৈরি করা হচ্ছে, অভাবটা, এর পিছনে পুরোপুরি রাজনীতি আছে। এই ধরনের দুর্নীতি, এটা একটা ভয়ঙ্কর দুর্নীতি। সব জায়গায় দুর্নীতি একদম পর্যাপ্ত, পরিব্যাপ্ত হয়ে গেছে। আর সরকার যে ক্ষমতায় আছে তারা সব জানা সত্ত্বেও কিছু করছে না, মানুষ হাহাকার করছে। সার্বিকভাবে পুরো সিস্টেমকে ভেঙে দিয়ে বেশি চেঁচামেচি করলে মারপিট, কেস দিয়ে, পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমফান হয়ে গেল, তার টাকা পায়নি লোকেরা, তারা আন্দোলন করতে গেছে, তাদেরকে মার খেতে হয়েছে, কেস খেতে হয়েছে। এবং লকডাউন করে দিয়ে যাতে আন্দোলন না হয় তার জন্য লোকের মুখ বন্ধ করার জন্য পরিকল্পনা করা হয়েছে। এটা একটা চক্রান্ত। তো করোনা যে আক্রমণ, সেটাকেও রাজনৈতিক কারণে ব্যবহার করে মানুষের মুখ বন্ধ করার চক্রান্ত চলেছে। সার্বিকভাবে আইন ব্যবস্থাও ভেঙে পড়েছে। মানুষ যে সরকারের উপরে ভরসা করেছে যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে পাবো, সেটাও নাই, হতাশ হয়ে গেছে। কেবল বড় বড় বকুনি, এমনকি যে চাল ডালটা এসছে কেন্দ্র সরকার থেকে, যেটা ফ্রিতে দেওয়ার কথা লোককে, সেটাও লুট হয়ে গেছে, বহু মানুষ পাননি। কাউকে কুপনের নাম করে দেওয়া হয়েছে, কাউকে কম দেওয়া হয়েছে, নতুন কার্ড পুরনো কার্ড বলে দিনের পর দিন ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই অভাবের সময় মানুষ খেতে পাচ্ছে না, কাজ নাই, তখনও মানুষের আর পেটের চাল লুট করা হয়েছে, মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যেমন অমানবিক ব্যবহার করা হচ্ছে, সেরকম দুর্নীতি চূড়ান্ত হয়েছে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। আর আজকে আর একটা নতুন ঘটনা ঘটেছে, শুনলাম রাজ্য সরকার বিদ্যাসাগর মহাশয়ের জন্মতিথি উপলক্ষে একটা অ্যাড দিয়েছে। যেহেতু বাংলা পেপারে দিয়েছেন সরকার, হিন্দি পেপারে দেননি, তারা প্রশ্ন করেছিলেন, সেদিন তাদের চমকানো হয়েছে, তোমরা তো হিন্দি পেপার, বিদ্যাসাগরের সঙ্গে কি সম্পর্ক? যারা হিন্দি ভোট পাওয়ার জন্য হিন্দি সেল তৈরি করছেন, হিন্দি ভাষী নেতাদেরকে নেতা বানাচ্ছেন, তাদেরকে সম্মান দিচ্ছেন, কিন্তু হিন্দি পেপার বলে তাদের কেন অ্যাড দেওয়া হচ্ছে না? টাকাটা তো কারো পৈতৃক টাকা নয়, সেটা সরকারের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। তো তাতে কেন এই মিডিয়াকেও
মানে ব্যবহার করা হচ্ছে, সৎ মায়ের মধ্যে ব্যবহার করা হচ্ছে কেন? মুখে আপনি একরকম বলবেন, কাজে একরকম বলবেন। তো সব জায়গায় একটা চালাকি করে কেবল রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা হচ্ছে। তার ফলে সাধারণ মানুষের মনের মধ্যে হতাশা আর ক্রোধ বেড়ে চলছে। জায়গায় জায়গায় এই যে গন্ডগোল হচ্ছে, পুলিশের সঙ্গে ঝগড়া হচ্ছে, পুলিশকে মারছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, মানুষের ক্ষোভের সীমা পার হয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। শাসন প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তো কোনো সমাজ চলতে পারে না। আর সেরকম একটা মাৎস্যায়নের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। সম্প্রতি যে আমরা সংসদে থেকে, আপনিও ছিলেন, আমরা সবাই ছিলাম, যে বিল এনেছেন আমাদের কৃষি বিল, যে বিলটা আনার ফলে সেটা ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে। আমরা রাজ্যসভাতে যেহেতু এই বিল ইতিমধ্যে আমাদের পাস হয়েছে। এই কৃষি বিল হচ্ছে যে কৃষকদের স্বার্থ রক্ষাকারী বিল, যেটা কৃষক এতদিন ধরে স্বাধীনতা পায়নি। আমরা যে আমাদের, আমিও তো একটা কৃষক পরিবারের, নিজেও কৃষক পরিবার থেকে আসা। আমার কৃষির উপরেই আমার পরিবার। আমরা এখনো এখনো আমরা কৃষির সঙ্গে যুক্ত, কিন্তু কৃষকরা তার নিজের উৎপাদিত পণ্যের তারা দাম কখনো নিজেরা ঠিক করতে পারেননি। এতদিন ধরে কৃষকরা তার নিজের উৎপাদিত পণ্যের যে তার দাম, সেটা ঠিক করার অধিকার তাদের নেই। সব হচ্ছে পরেরা ঠিক করে দেয়, পরেদের উপরে নির্ভরশীল হতে হয়। আমরা যেমন কৃষকরা, আমি আমার নিজের জমি থেকেও আমি ফসল যখন বিক্রি করতে যাই, তখন হচ্ছে আমাদের সেই পরেদের উপরে নির্ভর করতে হয়। তো আমাদের এত সুন্দর একটা হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষাকারী বিল, যে বিলটা হচ্ছে যে আনা হয়েছিল সংসদে, সেখানে আমাদের সংসদে বিল আনার পরে পরেই তার চিৎকার চেঁচামেচি করে আমরা দেখেছি সংসদে কিভাবে আমাদের সেই বিলের বিরোধিতা তারা করেছে, বিরোধীরা একসাথে হচ্ছে কংগ্রেস তৃণমূল, তারা একসাথে বিরোধিতা করেছেন। ফলে আমাদের কৃষকদের এই স্বার্থ বিরোধী যে আন্দোলনে তারা নেমেছে, রাজ্যসভাতেও আমরা দেখেছি সেখানে ডেরেক ওব্রায়েন কিভাবে তিনি করেছেন, যে অ্যাকচুয়ালি ওখানে যে তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগী যে সমস্ত যে বিরোধী দল যারা আছে, তারা এর মধ্যে সবাই কংগ্রেস সহ, তারা যেভাবে ওখানে আমাদের যে রাজ্যসভা, যে আমাদের যে সেখানকার ভাইস চেয়ারম্যান, তার মুখে হচ্ছে সেই বিল সেটা ছুড়ে দেওয়া, যেটা মমতা ব্যানার্জিও করেছিলেন। আমরা জানি এক সময়তে মমতা ব্যানার্জি আমাদের স্পিকারের, মাননীয় স্পিকার, তার মুখেও কাগজ ছুঁড়ে ফেলেছিলেন। সেই এখনো সেই ট্র্যাডিশন সমানে চলছে। ফলে এই বিলটার বিরোধিতা তারা করছেন, রাস্তায় নেমেছেন, কৃষকদের ভুল বোঝাচ্ছেন, বিভ্রান্ত করছেন। তো এখানে এটা অ্যাকচুয়ালি কৃষকদের তাদের স্বাধীনতা দীর্ঘদিনের প্রত্যাশিত। আমাদের 1955 সালের বিল, এটাকে সংশোধন করা হয়েছে কৃষকদের স্বার্থ রক্ষা করবার জন্য, তার নিজের উৎপাদিত পণ্য যাতে তিনি বিক্রি করতে পারেন, তারা যেন অন্য জায়গাতেও বিক্রি করতে পারেন, তিনি যেন ই মার্কেটিং এর মাধ্যমে, ই ট্রেডিং এর মাধ্যমেও তিনি যাতে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন, তার লাভজনক তিনি যাতে ফসলের দাম পান। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে এই যে ফসলের 1.5 গুণ দাম আমাদের হচ্ছে, তার উৎপাদনের 1.5 গুণ তার দাম আমাদের দিতে হবে, যেটা স্বামীনাথন কমিশনেও বলা হয়েছিল, ডক্টর স্বামীনাথন কমিশন। তার যে আমরা তাকে আজকে কার্যকরী করছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে সেটাকেও তারা বিরোধিতা করছেন, যাতে আমাদের কৃষকরা বঞ্চিত হন সব দিক থেকে। তো সুতরাং এরা কখনো গরিব মানুষ এবং সাধারণ মানুষের পক্ষে এরা থাকে না, গরিব কৃষকের পক্ষে এরা থাকে না। তাই তারা বিরোধিতা করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। ওরা বলছে এই কৃষক বিল, কিষাণ বিল, বা আজকে যে এখানে যেটা আনা হয়েছে আমাদের যে আমাদের কৃষক আইনে পরিণত হয়েছে, এই বিলটা এখন তো বিল না, এখন তো আইনে পরিণত হয়েছে। এরা বলছে জমি চলে যাবে, জমি পরেদের হাতে চলে যাবে, সমস্ত বিক্রি হয়ে গেল, কৃষক তার জমি হারা হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এইভাবে একটা বিভ্রান্তকর একটা প্রচার চলছে, এটা তৃণমূলরা করছে। হ্যাঁ, একটা মিথ্যা প্রচার করে কৃষকদের ভয় খাওয়ানোর চেষ্টা। ঠিক যেরকম মিথ্যা প্রচার করে সিঙ্গুরে কৃষকদেরকে খেপানো হয়েছিল, আজকে দেখলো কৃষকরা যে জমি তো গেছে, চাষ হচ্ছে না, কারখানা হলো না, চাকরিও হলো না। তো আজকে দুরবস্থা, তারা বলছেন যে খুব ভুল করেছি আমরা, তাই এবারে লোকসভাতে ব্যাপকভাবে টিএমসি কে ওখানে লোকেরা হারিয়েছে। তারা কখনো কোনো কৃষক টিএমসি কে বিশ্বাস করবে না। মজার ব্যাপার দেখুন, বলছে জমি নিয়ে নেবে, অথচ জমির কথা কোথাও ওতে লেখা নেই। আপনিও জানেন, আমিও জানি। এবারে এত ভালো বৃষ্টি হওয়া সত্ত্বেও দেখুন বহু জমি গ্রামের দিকে চাষ করেনি, কৃষকরা ফেলে রেখেছে।
কারণ এক তো চাষ মরে যেতে পারে, দ্বিতীয় চাষ হলেও ধান বিক্রি করলে পয়সা পাওয়া যায় না, একটা পুরো রিস্ক। তাই অন্য কোনো তারা পেশা খুঁজে নিচ্ছেন সারা বছরের জন্য, ওই 2-3-4 মাস চাষ না করে পুরো বছর অন্য কোনো কাজকর্ম ব্যবসা চাকরিতে লেগে যাচ্ছেন। তো এটাও হয় না, ওটাও হয় না, পেট ভরে না। তা আমি গেছিলাম বাড়ির দিকে, এবারে দেখে এলাম মেদিনীপুর এলাকায় বহু জমি রাস্তার ধারে খালি আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই বৃষ্টি হলো কেন চাষ হলো না? ওটা কি ভরসায় চাষ করবে লোকেরা? কোনো ভরসা নেই, ক্ষতিই হবে। তো এই যে বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে, ফলে এই যে চাষ করছে না জমি, সেই জমি যদি কৃষক চায় কোনো কোম্পানি বা অন্য কাউকে লিজ দিতে পারে। অলরেডি ভাগ চাষ হয় আমরা জানি, বা কন্ট্রাক্টে দেয়। বহু মানুষ শহরে চাকরি করেন, জমি আছে, কাউকে দিয়ে দিচ্ছেন ভাগে, হয় ধান অর্ধেক দেয়, নাহলে সে বছরে একটা ঠোক টাকা দিয়ে দেয় একটা সিজনের জন্য। ঠিক সেইভাবেই চুক্তি হবে কোনো কোম্পানি বা যারা উন্নত পর্যায়ে চাষ করতে চান। আমরা জানি এখানে রিলায়েন্স ফ্রেশ আছে, এখানে আরো সব কোম্পানি চাষ করছে, তাদেরকে তো হয় বামপন্থী আমলে দেওয়া হয়েছে বা টিএমসি তাদেরকে সুযোগ দিয়েছে, তাদের কোনো ক্ষতি হচ্ছে না তো। তারা কৃষকের জমি নিয়ে ভালো করে চাষ করে কৃষককেও পয়সা দিচ্ছে, নিজেরও লাভ করছে। ঠিক সেইভাবে জমি নয়, জমির ফসলের আর লিজ হবে, একটা সিজনের জন্য লিজ করে তারা ভালো করে উন্নত পর্যায়ে সয়েল টেস্টিং করে ভালো করে চাষ করবে। এবং কৃষক যে কন্ট্রাক্ট দিয়ে দেবে, যেমন মালদাতে আপনি জানেন একটা আমের বাগান 3-3 বার বিক্রি হয়। একবার এমনি বিক্রি হয়, মুকুল এলে হয়, গুটি এলে হয়, আম এলে হয়, তাতে কোনো ক্ষতি হয় না, কৃষক তার দামটা পেয়ে যায়। যদি এবারে যেমন আমফানিতে আম সব ঝরে গেছে, যে নিয়েছিল ব্যবসায়ী তার ক্ষতি হলো, কৃষক কিন্তু তার পয়সা পেয়ে গেছে। ঠিক এক্স্যাক্টলি আমাদের জমিতেও তাই হবে। জমিটা নিয়ে নিল একজন কেউ ব্যবসায়ী বা কেউ, সে তাতে উন্নত প্রযুক্তিতে ভালো করে চাষ করলো, কিন্তু কৃষক প্রথমেই থোক টাকাটা পেয়ে গেল, তার কোনো রিস্ক থাকলো না। বরঞ্চ উল্টো, যদি বেশি লাভ হয় তার একটা লাভ্যাংশ কৃষক পাবে, এই প্রভিশন রাখা হচ্ছে। অথচ সেটাকে মিথ্যা প্রচার করে মানুষকে ভয় দেখানো হচ্ছে। চাষির এই যে যারা এই বিলের বিরোধিতা করছে বা আইনের বিরোধিতা করছে, তারা এক প্রকার কৃষকের বিরোধিতা করছে। বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের ছোট ছোট চাষি যাও, 10-5 বিঘা 2 বিঘা 3 বিঘা জমি আছে, তার বেশি নাই। উত্তরপ্রদেশ বা হরিয়ানা পাঞ্জাবেতে 100-100 একর জমি এক এক লোকের আছে, তাদের সমস্যা আলাদা। অথচ পাঞ্জাবেই এরকম 40,000 ফড়ে বা দালাল আছে, যারা কৃষকদের কাছ থেকে কম পয়সায় ফসল নিয়ে বেশি পয়সায় বিক্রি করে বা মজুত করে। বড় বড় আড়ত আছে, পশ্চিমবঙ্গে সে ব্যাপার নাই, চাষিরাই বিক্রি করেন। আর মাননীয় অটলজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার যে দূরদর্শিতা, তিনি সমস্যাটা জানতেন। আমি আমার গ্রামের কথা বলতে পারি, যে বছর বেশি কপি চাষ হয়, ফুলকপি বাঁধাকপি, হাটে নিয়ে গিয়ে জমি বস্তা উবুড় করে ফেলে দিয়ে আসে, গরুতেও খেত না কপি, 50 পয়সা কিলো, আরো কম। টমেটো 50 পয়সা কিলো, ফেলে দিয়ে আসতো, পচে যেত, কেউ খেত না। আজকে গ্রাম সড়ক যোজনা, প্রত্যেকটি গ্রামে পাকা রাস্তা হওয়ার জন্য, এবং যে ছোট ছোট গাড়ি বেরিয়েছে, 2 টন 3 টনের ট্রাক, 2-3 জন চাষি মিলে তাদের সবজি ইত্যাদি, সেই গাড়িটা ভাড়া করে নিয়ে শহরে নিয়ে গিয়ে যে কোনো বাজারে বিক্রি করতে পারবেন। প্রদেশের বাইরে সম্ভব ছিল না, এখন সেটাও হয়ে যাবে, সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় যে বিক্রি করতে পারবে। তা কষ্টটা কেন হচ্ছে? কষ্ট এই জন্য হচ্ছে যে পরেরা যে 2 নম্বরি করে টাকাটা উৎপাদন করে পার্টিকে দিত, তারা সেটা পারবে না, তারা কামাতে পারবে না। চাষিরা নিজের মতো করে বাজার চয়ন করবেন, নিজের মতো করে দাম ঠিক করবেন, ইচ্ছা হলে বিক্রি করবেন, না হলে করবেন না, তাদেরকে বাধ্য করা যাবে না। তো চাষিদের আনন্দে যারা আনন্দিত হয় না, কষ্ট পায়, তারা চাষিদের মোটেই হিতৈষী নয়, তারা নিঃসন্দেহে দালালদের হিতৈষী, আর এই দালালরা হচ্ছে তাদের তৈরি করা দালাল। সেই জন্য এই বিলের যে বিরোধিতা করে যে মিথ্যা প্রচার করা হচ্ছে, এটা কৃষকদের স্বার্থের পরিপন্থী। যেভাবে ওরা করছে, তার ফলে এখন উল্টো এখন গান গাইতে শুরু করেছে। এতদিন তিনি কৃষকের পক্ষে কথা বলে গেলেন, এতদিন ধরে যে সরকারে আসার আগে 2011 সালের আগে তিনি সবসময় কৃষকদের স্বার্থে তিনি বলে গেলেন। এতদিন ধরে তিনি কৃষকের স্বার্থ, কৃষককে রক্ষা করতে হবে, তাদের বাঁচাতে হবে, জমি রক্ষা করতে হবে, তাদের ফসলের দাম দিতে হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বলেছেন। যেমন ধরুন যে আপনি এখানে আমরা দেখেছি একসময়তে পশ্চিমবাংলায় তিনি সরকারে আসার আগে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তিনি একটা আন্দোলন শুরু করেছিলেন, যেখানে কৃষকদের কথা তিনি বলেছিলেন। সিঙ্গুর নন্দীগ্রামে কৃষকদের আন্দোলনের পেছনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বেশি পরিচিত হয়েছে এবং সবার কাছে পরিচিত হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে তিনি সেখানে কৃষকদের স্বার্থে তিনি আন্দোলন করেছেন এবং তাদের জমি রক্ষার কথা বলেছেন। সেখানে শিল্প হয়ে গেলে তাহলে জমি কৃষকরা জমি হারা হয়ে যাবে, এই সমস্ত বলে তিনি বলেছিলেন এখানে আমাদের কোনো শিল্পের দরকার নাই,
কৃষকদের জমি, তারা জমিতে ফসল ফলাবে, তারা ফসল ফলিয়ে তারা সেখানে ফসল থেকে তারা অনেক লাভজনক দরে তারা ফসল বিক্রি করবে এবং তারা সেখান থেকে হচ্ছে অনেক লাভবান হবে। তো আপনি এখানে কি মনে করেন যে সেখানে কৃষকদের দেওয়া যে প্রতিশ্রুতি, তিনি যে কৃষকদের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জমি রক্ষা করবার নামে, তিনি যে সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন, এটাকে আপনি আপনি মনে করছেন যে মমতা ব্যানার্জি তার যে প্রতিশ্রুতি সেটা কি তিনি রাখতে পেরেছেন? আপনি কি মনে করেন দাদা? হয়ে ওঠেনি, এবং যারা সেই সময় আন্দোলন করেছিলেন তারাও আজকে ওনার সঙ্গে নাই। যে তাপসী মালিককে প্রাণ দিতে হয়েছিল নৃশংসভাবে, তার জন্য তার একটা প্রতীক তৈরি করেছিলেন। ভোট নেওয়া হয়ে গেছে, সেখানে জঙ্গল হয়েছে, কেউ পরিষ্কারও করে না। তার বাবাকে পার্টির যেতে টিকিটও দেওয়া হয়নি, সম্মান দেওয়া তো দূরের কথা। আজকে আপনি যদি যান, আমি কদিন আগেও গেছি সেখানে, তো চারিদিকে সবুজ ধান ক্ষেত দেখতে পাবেন, কিন্তু ওই যে টাটার কারখানা, সেখানে সাদা কাশফুল ফুটে আছে দিদিমণির শাড়ির মতো। কেন এটা হচ্ছে আজকে? উনি সবাইকে জমি দিয়ে দেবেন বলে কাগজ দিয়ে দিলেন, লোক কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাগজের মধ্যে ম্যাপ আঁকা আছে, জমিটা কোথায় খুঁজে পাচ্ছে না। যারা চাষ করতে গেছিলেন দেখলেন নিচে লোহার লক্কর কংক্রিট আছে, চাষ হচ্ছে না। উনি, আপনাদের হয়তো মনে আছে কয়েক বছর আগে একবার গেছিলেন চাষ করতে, যখন কারখানাকে তুলে দেওয়া হলো, সেখানে সর্ষে ছড়িয়েছিলেন উনি। তো সর্ষের মধ্যে ভূত ছিল, সেটা আজকে লোকে বেরিয়েছে, দেখতে পাচ্ছে। এইভাবে মানুষকে ধোকা দিয়ে বারবার তাদেরকে সর্বশান্ত করে আবার সে একই ধরনের কৃষকদের আর মানে প্রতারণা করার রাজনীতি করা হচ্ছে। যেন পশ্চিমবাংলার কৃষকদের কমপক্ষে সচেতন হতে হবে এবং এই ধরনের চালাকি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কারণ যারা একবার ধোকা দিয়েছে, রাস্তায় বসিয়েছে কৃষককে, তারাই মোটেই কৃষক দরদি নয়। তাদেরকে ভরসা করলে আবার ডুবতে হবে। আমি কমপক্ষে হাত জোড় করে প্রার্থনা করবো আমাদের পশ্চিমবাংলার কৃষকদের কাছে, যে আপনারা যাকে মানে বিশ্বাস করে ঠকেছেন, কমপক্ষে দ্বিতীয়বার ঠকবেন না। আর মোদীকে ভরসা করুন। মোদীজি বলেছিলেন এই সরকার গরিবের সরকার, গরিবের জন্য আমি আছি। আর যেদিন থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, কেবল গরিবদের জন্য বেশি কাজ করেছেন। এরা বলছেন নাকি শিল্পপতিদের জন্য কাজ করছেন। কোন গরিব কবে ভেবেছিল যে জনধন অ্যাকাউন্টে টাকা পাবে, আমফানের সময় গ্যাস পাবে ফ্রিতে, পাকা বাড়ি হবে, মাথার উপর পাকা ছাদ হবে, বাড়িতে পাকা পায়খানা হবে, বয়স্করা বিধবারা ভাতা পাবেন, এবং যুবকদের জন্য কাজ, ট্রেনিং ফ্রিতে, তাদের লোন দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা হবে। এ কোনোদিন ভাবেনি। এটা এরকম শতাধিক প্রকল্পের মাধ্যমে প্রত্যেক এক একটা পরিবার 6টা 7টা পর্যন্ত সুবিধা পেয়েছেন। হিন্দু মুসলমান নির্বিশেষে। এরা বলছে মোদী হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, এরা সাম্প্রদায়িক সরকার। আমার তো মনে হয় পশ্চিমবাংলার মুসলমানরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন, কারণ তারা গরিব। তাদেরকে গরিব করে রাখা হয়েছে গত 70-75 বছর ধরে। তাদেরকে শিক্ষিত হতে দেওয়া হয় না, তাদের স্বাবলম্বী হতে দেওয়া হয় না, তাদেরকে ভোটার করে রেখে তাদেরকে বারবার ভোট নিয়ে সরকার তৈরি করা হয়, কিন্তু মুসলিম সমাজকে পিছিয়ে রাখা হয়েছে। নরেন্দ্র মোদী আজকে মুসলিম মহিলাদের স্বাভিমান সম্মানের প্রশ্নে 3 তালাক থেকে তাদের রক্ষা করেছেন, আইন পাশ করেছেন। মুসলিম গরিব মানুষদের, যারা বেশিরভাগই কৃষিজীবী, তাদেরকে শ্রমিক সম্মান নিধি দিয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জি দিতে দিচ্ছেন না। বুঝতে হবে কে বিরোধিতা করছে। তাদের বাড়িতে পাকা পায়খানা তৈরি করে দিচ্ছেন, বাড়িতে পাকা বাড়ি তৈরি করে দিচ্ছেন, মহিলাদের যে জনধন অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়েছেন। যত রকম সুবিধা হতে পারে সব গরিবদের জন্য করেছেন, এবং মুসলিম থেকে হিন্দু সমস্ত গরিব মানুষ এই সুবিধা পেয়েছেন। এটা সবাই মানুষ বুঝেওছে। যেন টিএমসি যত মিথ্যা প্রচার করুক বা সিপিএম কংগ্রেস যাই মিথ্যা বলুক মানুষকে, আজকে মানুষ তাদের কথা বিশ্বাস করবে না। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের যে মঞ্চে সারা দেশে যেভাবে দেশের 130 কোটি মানুষের কাছে যে আমাদের রাষ্ট্রের যে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি যে বদ্ধপরিকর, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি, তার যে যে আমরা গত 25 তারিখ আমরা তার জন্মদিবস আমরা পালন করেছি, যে গতকালই আমরা পালন করেছি, যে এখনো আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2 তারিখ পর্যন্ত আমাদের গান্ধীজির জন্মদিন পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান বিভিন্নভাবে আমরা পালন করছি, যেটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি বলেছিলেন একেবারে গ্রামের গরিব মানুষ, যিনি হচ্ছেন একটা গরিব মানুষ, শেষ লাইনে দাঁড়িয়ে আছেন, লাইনের শেষে দাঁড়িয়ে থাকা মানুষ পর্যন্ত আমাদের যে রাষ্ট্রের পরিষেবা পৌঁছে দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির যে তার যে স্বপ্ন, তাকে বাস্তবায়ন করবার জন্য কেন্দ্রের আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, তিনি তার কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। ফলে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব সম্প্রদায়ের মানুষ তারা সমানভাবে, আপনি সঠিকভাবে বলেছেন, সব রকমের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, কেউ বঞ্চিত হচ্ছেন। তো আমি দাদা আরেকটা জিনিস যেটা
দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুর নন্দীগ্রাম থেকে যে যে তার যে বিভিন্ন রকমের যে সিঙ্গুর নন্দীগ্রামে যে মতবিরোধ থাকা সত্ত্বেও যথেষ্ট সেখানে হচ্ছে মতবিরোধের একটা মনোভাব ছিল, তার সত্ত্বেও তিনি সেখানে নিজের একটা যে তাকে সমর্থন আরো বাড়াবার জন্য তিনি যে সমস্ত তিনি উদ্যোগ নিয়েছিলেন বা যে সমস্ত তার জন্য যে প্রদর্শন তিনি করেছেন, এটা কি তার একটা হচ্ছে নিছক একটা মুখোশ, নাকি একটা এটা হচ্ছে যে মানুষের কাছে একটা মানে একটা ভুল বোঝাবার জন্য একটা মুখোশ হিসেবে কাজ করেছে? আপনি এই ক্ষেত্রে কি মনে করেন? মমতা ব্যানার্জি কিছু কিছু কথা প্রেসের সামনে বলে দেন, তার কোনো মাথা মুন্ডু থাকে না, বেশ থাকে না, খালি প্রচারের আলোয় আসার জন্য এবং লোককে আর প্রভাবিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য। নরেন্দ্র মোদী যেটা করেছেন, আপনি দীনদয়ালজির কথা বললেন, গরিব কল্যাণের কথা দীনদয়ালজি বলেছেন, গরিব উত্থানের কথা বলেছেন, স্বামী বিবেকানন্দ সে কথা বলেছেন। আর দীনদয়ালজি বলেছেন যে লাইনের সবচেয়ে পেছনে দাঁড়িয়ে থাকা যে মানুষটি আছে তাকেও আজকের সমাজের বা বিজ্ঞানের যা উন্নয়ন হয়েছে, সুবিধা হয়েছে, সেটাও তাকে পৌঁছে দিতে হবে, উন্নয়নের সুবিধা। সেই জন্য মোদীজি, যে মানুষ নিজের কর্মক্ষমতায় বা প্রয়াসে সে সুবিধা পাচ্ছে না, তাকে সরকারের তরফ থেকে দেওয়ার চেষ্টা করেছেন প্রাথমিক জিনিসগুলো। খাওয়ার জন্য চাল, রান্নার জন্য গ্যাস, থাকার জন্য বাড়ি, শৌচালয়, এগুলো উনি করে দিয়েছেন, আগে কেউ করেনি। এটা অন্য দেশ কল্পনাও করতে পারেনি। সেই জন্য গরিব কল্যাণের যে কাজ, বিশেষ করে দেখুন সমাজে তারাই পিছিয়ে আছেন, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি। আমরা পশ্চিমবাংলায় দেখছি এই সমাজের লোকেরা, আপনি নিজে সেই সময় থেকে পরিশ্রম করে দাঁড়িয়েছেন, আজকে এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। আপনি জানেন আমাদের আদিবাসী ভাইরা কি কষ্টের মধ্যে আছেন। আমিও, আমার বিধানসভা ক্ষেত্র হচ্ছে আদিবাসী সংরক্ষিত ঝাড়গ্রাম। আমি ছোটবেলা থেকে আদিবাসী পরিবারে এদের সঙ্গে বড় হয়েছি, এক স্কুলে পড়েছি। তো দেখেছি আজকে দুর্ভাগ্যবশত পশ্চিমবাংলায় যে হিংসার রাজনীতির দুর্নীতি চলছে, এর দুটো শিকার কিন্তু এই গরিব মানুষগুলো হচ্ছেন, এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি। যত মারা যাচ্ছে দেখুন, বেশিরভাগ মানুষ হিংসার বলি হচ্ছেন তারা এই সমাজ, গরিব সমাজ থেকে আসে। যারা বঞ্চিত হচ্ছেন, এই যে কৃষক সম্মান নিধি বলুন বা অন্যান্য যে সুবিধা থেকে, তারা কিন্তু এই সমাজের গরিব মানুষগুলো, তারা বঞ্চিত হচ্ছেন। তো মমতা ব্যানার্জির যে রাজনীতি, তার দ্বারা এদের প্রাণও যাচ্ছে, এদের পেটের অন্নও এরা লুট করে নিচ্ছে। তো সেই জন্য মোদীজির যে প্রথম থেকে চেষ্টা আছে, এই যে প্রকল্পগুলো জারি করেছেন, তার জন্য বেশিরভাগ টাকা খরচাও করছেন। এবং প্রথম নতুন যে শিক্ষা নীতি এসেছে, এই সমাজের লোকগুলোই পিছিয়ে আছেন, যারা শিক্ষার আলোক থেকে পিছিয়ে আছেন। সেজন্য অটলজির সময় মিড ডে মিল চালু করা হয়েছিল, স্কুলে কমপক্ষে গরিব পরিবারের বাচ্চাগুলো দুপুরবেলা খাওয়ার জন্য কমপক্ষে আসবে, কারণ খাওয়া জোটে না বলে স্কুল আসে। দুপুরে খেতে পেলে কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা এসে পড়বে, একটুখানি শিক্ষা হবে, তার লাভ আমরা পেয়েছি। তার মধ্যেও দুর্নীতি হচ্ছে, এখানে মিড ডে মিলের চাল চুরি হয়ে যাচ্ছে। 20 জন বাচ্চা আছে, 50 জনের লিস্ট দিয়ে চাল ডাল নিয়ে নেওয়া হচ্ছে। এত দুর্নীতির ফলেতে শিক্ষা থেকে, শিল্প থেকে, জীবন পদ্ধতি সব জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে। তো এই সরকার বা মুখ্যমন্ত্রী যেসব কথাগুলো বলছেন, তার কোনো মাথা মুন্ডু নেই, বাস্তবে তার কোনো ব্যবহার নেই, বা কোনো দেখতেও পাবেন না আপনি, কেবল প্রচারের জন্য। সেই জন্য যেটা, এই যে বিরোধিতা, কেন্দ্রের বিরোধিতা বা মিথ্যা প্রচার, গণতন্ত্রের ত্রুটি টিপে ধরা, মহিলাদের সুরক্ষার অভাব, এই করতে করতে পুরো পশ্চিমবাংলায় একটা হাহাকার, হতাশা চলছে। রাজনৈতিক পরিবর্তন না হলে কিন্তু এর কোনো পরিবর্তন হবে না। আমরা সেই রাজনৈতিক পরিবর্তন জন্য লড়াই করছি রাজনৈতিক পার্টি হিসাবে। তার ফলে প্রায় 115 জন কর্মীকে বলিদান দিতে হয়েছে, তারা হিংসার শিকার হয়েছেন। কত মানুষ ঘর ছাড়া আছে, কত হাজার হাজার কার্যকর্তা জেলে আছেন মিথ্যা কেসেতে, কিন্তু লড়াই থেমে নেই। আর আমাদের লড়াইতে কোনো ফাঁক নাই বলে, এই যে খুন দিয়ে, ঘাম দিয়ে আমরা লড়াই করছি, বাংলার মানুষ আমাদের বিশ্বাস করেছেন, তারা আশীর্বাদ করেছেন বলে আমরা 18 জন আজকে এমপি হয়ে দিল্লি পৌঁছেছি। 2,30,00,000 মানুষ ভোট দিয়েছেন, আর টিএমসি মাত্র 2,47,00,000 ভোট পেয়েছে। এবং মোদীজির উপরে সারা দেশের লোক একইভাবে বিশ্বাস করে। তাই গতবারে 17 কোটি ভোট ছিল, সেটা 24 কোটিতে গেছে, 31 কোটিতে, 31% থেকে 37%-এ গেছে। মোদীজির উপরে নিরন্তর বিশ্বাস দেশের গরিব মানুষের, সাধারণ মানুষের বাড়ছে, সারা দেশেও বাড়ছে। মোদীকে লোকে মোটামুটি একজন উদ্ধারের প্রফেট হিসেবে ভাবতার মধ্যে, ইনি আমাদের রক্ষা করবেন দেশকে, আমাদেরকে বিশ্বাস করেছেন। আর সেই তারই পার্টি বিজেপি পশ্চিমবাংলায় যখন ক্ষমতায় আসবে, এই যে বঞ্চনা আর এই যে হিংসা, এর থেকে মানুষ রক্ষা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা মহামারী আমাদের গোটা দেশে, গোটা বিশ্বে যেভাবে করোনা মহামারীতে আজকে হচ্ছে যে আমাদের গোটা বিশ্ব জর্জরিত, গোটা বিশ্বের তাবড় তাবড় দেশ, যে সমস্ত হচ্ছে আমাদের বিশ্বের সবচাইতে উন্নত দেশগুলো আছে অর্থনৈতিক দিক থেকে,
শিক্ষার দিক থেকে এবং তাদের হচ্ছে যে মানোন্নয়নের দিক থেকে অনেক তো উন্নত অনেক দেশগুলো আছে, সেই দেশগুলো আজকে এই করোনা মহামারীতে তারা আজকে জর্জরিত হয়ে আছে। তো এরকম একটা অবস্থাতে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা যে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দেশের সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, যেটা হচ্ছে আমাদের বিশেষ করে নিজেদেরকে স্বনির্ভর করবার জন্য আত্মনির্ভর ভারত প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। আমাদের ভারতবর্ষকে আত্মনির্ভর করবার ক্ষেত্রে যে বিভিন্ন দিক আজকে ঘোষণা করা হয়েছে, যে আমাদের ইতিমধ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী তিনি এখানে যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, 5টা স্তম্ভের কথা বলেছেন, যার মধ্যে কি একটা বিষয় কৃষকদের তাদেরকে আত্মনির্ভর করবার একটা বিষয় আছে। তো এই ক্ষেত্রে যেমন কৃষি ক্ষেত্র আমরা যেমন পশ্চিমবাংলাতে আমরা যদি এখানে বলি আমাদের 85 ভাগ, আমাদের গোটা দেশে আমরা বলতে পারি 85 ভাগ মানুষ হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, আমরা পশ্চিমবাংলার কৃষকরা আমরা। তো এই কৃষি ক্ষেত্রে অন্তর্নিহিত সমস্যাগুলি কি কি হতে পারে, যেটা মনে হচ্ছে আপনার, যা এখানে অন্তর্নিহিত সমস্যা কি কি আছে এবং যার জরুরি জরুরি সংস্কার প্রয়োজন, যে অন্তর্নিহিত সমস্যাগুলো কি কি আছে এবং যেটা হচ্ছে খুব জরুরিভাবে সংস্কার করা প্রয়োজন ছিল, কিন্তু তৃণমূল সরকার সম্পূর্ণভাবে এটাকে উপেক্ষা করার জন্য বাংলার কৃষকদের তিনি এটাতে হচ্ছে যে পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দিয়ে নিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন, তৃণমূল কংগ্রেস আজকে যে আমাদের দেশের সরকারের তার যে একটা লক্ষ্য, যে আমাদের আত্মনির্ভর ভারত গড়ার পেছনে যেটা হচ্ছে বিশেষ করে কৃষকদের তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো, কৃষকরা তারা যাতে নিজের, যেমন একটা বিল এনেছেন, আপনি আগে আলোচনা করেছেন যে আমাদের এখানে কৃষি বিল যে আইনে আজকে পরিণত হয়েছে, আজকে কৃষি আইন, সেটার ফলে যেমন হচ্ছে যে আমাদের কৃষকরা আজকে তার নিজের ব্যক্তি স্বাধীনতা পাচ্ছেন এবং দীর্ঘদিনের অপেক্ষিত ছিল, এটা দীর্ঘদিনের, এটা অপেক্ষার মধ্য দিয়ে আজকে এটা হয়েছে। এটা এতদিন উপেক্ষা করে রেখেছিলেন আমাদের কেন্দ্র সরকারের কংগ্রেস, 55 বছর ধরে সরকার তারা পরিচালনা করেছে, অথচ কৃষকদের স্বার্থে তারা কোনোদিনই এই বিলের তারা সংশোধন আনেননি, যেটা আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার সংশোধন করেছেন। তো আমরা এখানে আমাদের এই আরো কৃষকদের ক্ষেত্রে যে সমস্ত অন্তর্নিহিত সমস্যাগুলি আছে, যেটা এখানে জরুরি ছিল আমাদের পশ্চিমবাংলার সরকারের পক্ষ থেকে তার সংস্কার করা, এই ক্ষেত্রে আমরা আমাদের পশ্চিমবাংলার কৃষকরা তারা কি এখানে উপেক্ষিত হয়েছেন আমাদের এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসনকালে? এটাতে আপনি কি মনে করেন দাদা? কংগ্রেস রাজত্বকালে কংগ্রেস কৃষকদেরকে পুরো দালালদের হাতে ছেড়ে দিয়েছিল। এখনো এই যে হরিয়ানা পাঞ্জাবে হচ্ছে, এটা সেই কংগ্রেস ঘরানার লোকেরাই, কিছু পরিবার তারা লুট করছে। যেমন ওখানে শরদ পাওয়ার আছেন মহারাষ্ট্রে, এখানে এই যে বাদল পরিবার যে আমাদের মন্ত্রী পদত্যাগ করলেন, তারা জানেন তারা যাদের নিয়ে রাজনীতি করেন তারা এর লাভবান হন, তাই তারা আজকে বিড়ম্বনায় পড়ে গেছে। মূলত দেখুন, দেশ এখনো কৃষি প্রধান দেশ। 60-62% লোক থাকেন, প্রায় 50 ভাগ লোক এখনো কৃষির উপর নির্ভরশীল। যেন কৃষি যদি স্বাবলম্বী না হয়, কৃষক যদি আত্মনির্ভর না হয়, দেশ কখনো আত্মনির্ভর হবে না। আর কৃষককে যদি আত্মনির্ভর করতে হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 22 সালের মধ্যে কৃষকের ইনকামকে ডবল করতে হয়। আর সেই জন্য প্রথম সারের দাম কমিয়েছেন, কৃষি যন্ত্রপাতির দাম কমিয়েছেন, যেটা একদিন ছিল না। একসময় প্রণব বাবু অর্থমন্ত্রী থাকতে গ্যাট চুক্তি করেছিলাম, কেন্দ্র সরকার করেছিল, কংগ্রেস সরকার, সেখানে এই সারে ভর্তুকি চলবে না, কৃষকদের ভর্তুকি চলবে না, কৃষিতে ভর্তুকি, এই সমস্ত কন্ডিশন মেনে নেওয়া হয়েছিল। ফলে কখনো কৃষকরা এই জাল থেকে বেরোতে পারবেন না। আজকে যে আইন সংশোধন হচ্ছে এক প্রকার তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, যেন কৃষকের উৎপাদন খরচা যাতে কম হয়, উৎপাদিত ফসলের জন্য ঠিক দাম পান, কৃষির যন্ত্রপাতি সার বীজের দাম যেন না বাড়ে, ব্ল্যাক মার্কেটিং না হয়, এগুলো দেখতে হবে। তাদের সার্বিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে, সহায়ক মূল্য বাড়াতে হবে, এই জিনিসগুলো, এবং তাদেরকে দালালদের হাত থেকে রক্ষা করতে হবে। এই জিনিসগুলো প্রত্যেকটি কাজ আজকে মোদী সরকার করছে। তাদের সারের দাম কমিয়েছে, কৃষি যন্ত্রপাতির দাম কমিয়েছে, বীজের দাম কমিয়েছে, ফসলের দাম বাড়িয়েছেন, সহায়ক মূল্য দিচ্ছেন, এবং দালালদের হাত থেকে বাঁচাবার জন্য আইনও পাস করেছেন। যারা এতদিন এই সম্পদগুলোর সুবিধা নিয়েছিল তারা এখন রাস্তায় নেমে সরকারের বিরোধিতা করছে, বলছে তুলে নাও বিল। 2 সভাতে পাস হওয়ার পরে বিল তুলে নেওয়ার কথা উঠছে, কারণ কি তাদের বিজনেসটা নষ্ট হয়ে যাবে। যেন কৃষক যদি স্বাবলম্বী না হয়, সুরক্ষিত না হয়, দেশ সুরক্ষিত হবে না।
জয় জওয়ান আর জয় কিষানের নারা দিয়েছিলেন আমাদের মাননীয় শাস্ত্রীজি, মন্ত্রী ছিলেন, যেন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ব্যবহারে কিষান আর জওয়ানকে সুরক্ষিত তারা করেননি। আজ কিষান সুরক্ষিত হচ্ছে এবং যে জওয়ান, যে মানে আর্মি ডিফেন্সের লোকেদেরকে সম্মানও দেননি আমাদের লোকেরা, কখন তাদেরকে সামগ্রীও দেননি, তাদেরকে সেই অবস্থায় পাঠিয়ে দিয়েছিল প্রথম চীন যুদ্ধের সময়, তারা হেরেছিল লড়াইকে, মনোবল ভেঙে গেছিল। আজকে জওয়ানদের সম্মান, ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন মোদি দিয়েছেন, তার জন্য 40-50 হাজার কোটি টাকা এক্সট্রা খরচা হচ্ছে। আজকে জওয়ানরা মনে করছেন হ্যাঁ আমরা সম্মানীয় ব্যক্তি, তারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন। জওয়ানদের আধুনিক অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি, পোশাক আশাক দেওয়া হচ্ছে। আজ তাই তারা পাকিস্তানের ভিতরে ঢুকে আজকে প্রতিশোধ নিয়ে আসছেন, তখন এই পার্টিগুলো চিৎকার চেঁচামেচি করছে পাকিস্তানের পক্ষে। ঠিক সেরকম কৃষককেও সমস্ত রকম সুরক্ষা আমাদের সরকার দিচ্ছেন। তার সঙ্গে অটলজি স্লোগান দিয়েছিলেন জয় বিজ্ঞান। বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে বোঝা যাচ্ছে। একটা রকেটে 4টে উপগ্রহ আমরা আজকে আকাশে রেখে আসছি, বিশ্বের কোনো উন্নত দেশ করতে পারেনি, ভারত করেছে। নিজের দেশে সমস্ত তৈরি হবে। 104টা আয়ুধ সামগ্রী মানে অস্ত্র শস্ত্রের সামগ্রী বিদেশ থেকে আমদানি আমাদের রক্ষামন্ত্রী বন্ধ করে দিচ্ছেন রাজনাথজি, যে দেশে তৈরি হবে। ট্যাঙ্ক থেকে, ফাইটার প্লেন থেকে, মিসাইল থেকে আরম্ভ করে সব তৈরি হচ্ছে বিজ্ঞানের দ্বারা। সার্বিকভাবে দেশকে সুরক্ষিত করা, স্বাভিমানী করা, সম্পন্ন করার যে কাজ প্রধানমন্ত্রী নিরন্তর করে চলেছেন এই সরকারের দ্বারা, তার লাভ আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি মানুষ নিজেকে সুরক্ষিত মনে করছেন। যে টেরোরিজম চলেছে 40 বছর ধরে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, বম বন্দুকের আওয়াজ, মাইনের আওয়াজ, সেটা আজকে বন্ধ হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় কিন্তু বন্ধ হয়নি। প্রত্যেক জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে, অস্ত্রের কারখানা পাওয়া যাচ্ছে, বোমের কারখানা পাওয়া যাচ্ছে, টিএমসির পার্টি অফিসে বোম পাওয়া যাচ্ছে, একাধিক বিস্ফোরণ হচ্ছে, পুলিশ সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে। আর যত দুনিয়ার উগ্রপন্থী পশ্চিমবাংলায় এসে শেল্টার নিচ্ছে, সে ইসলামিক টেরোরিজম হোক, খ্রিস্টান টেরোরিজম হোক, নর্থ ইস্টের, বা মাও টেরোরিজম হয়, সব সেফ শেল্টার এখানে। তাই মণিপুর, নাগাল্যান্ডের উগ্রপন্থী ওখানে ধরা পড়ে, বা আল কায়দা, সিমি জামাত, তার উগ্রপন্থীরা ধরা পড়ছে। পাকিস্তানের, বাংলাদেশের সঙ্গে যাতায়াত, তার যোগসূত্র পাওয়া যাচ্ছে। আর কেন্দ্রীয় এজেন্সি এসে তাদেরকে অ্যারেস্ট করছে। এখানকার সরকার তাদের সুরক্ষা দিচ্ছে রাজনৈতিক কারণে। 1000 কিলোমিটার এখনো বর্ডার সিল করা হয়নি, বেড়া দেওয়া হয়নি। কারণ কি? ওখান বাংলাদেশ থেকে সিমি জামাতের লোকেরা আসবে, ভয় দেখাবে, আর নাহলে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী এসে ভোট দেবে। সেই জন্য সারা দেশ সুরক্ষিত হলেও বাংলা অসুরক্ষিত। তাই পশ্চিমবঙ্গ অসুরক্ষিত হওয়ার জন্য দেশ অসুরক্ষিত হচ্ছে। বহু জায়গায় এখান থেকে এজেন্টরা গিয়ে উৎপাত করছে। এটা পুরো দেশের সুরক্ষার প্রক্রিয়াটা বড় থ্রেট। সেই এই সরকার থাকলে না দেশ সুরক্ষিত হবে, না মহিলারা সুরক্ষিত হবে, না অর্থনীতি সুরক্ষিত হবে, না শিল্প সুরক্ষিত হবে, না শিক্ষা সুরক্ষিত হবে। সেই জন্য রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন আছে। কেবল মিথ্যা দিয়ে এনারা লোককে ভুল বোঝাবার চেষ্টা করছেন। কোল্ড স্টোরেজের সুবিধার অভাব আছে, এটা করা দরকার ছিল। কোল্ড স্টোরেজ আমাদের এখানে নেই। কোল্ড স্টোরেজের আরো প্রয়োজন, যেটা হচ্ছে যে কৃষকরা থেকে তারা সেখানে হচ্ছে তাদের তাদের পণ্যগুলো সেখানে রাখতে পারবে, এটার অভাব আছে আমাদের পশ্চিমবাংলাতে। তো কৃষিজ আয়ের ক্ষেত্রেও এখানে আমরা দেখেছি তার যে আয় বৃদ্ধি করবার ক্ষেত্রেও পশ্চিমবাংলার সরকারের যে উদ্যোগ নেওয়া উচিত ছিল, সেটাও আমরা দেখতে পাচ্ছি এটারও অভাব আছে এখানে। তারপরে সেচের যে পরিকাঠামো, এটাও আরো বৃদ্ধি করা উচিত। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেচের যে পরিকাঠামো, সেটারও আমরা অভাব পরিলক্ষিত করছি। আমাদের এই সময়ে এখনো পশ্চিমবাংলাতে সেচের সুযোগ কৃষকদের কাছে সেভাবে তেমনভাবে পৌঁছায়নি। আমাদের ধরুন যে ভূমি সংস্কার ক্ষেত্রে আমরা তো জানি এখানে আমাদের কৃষকদের একটা বড় অংশ, আমাদের ধরুন যে যে আমাদের এখানে 96% কৃষক হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। যে তারা আজকে এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে যারা বর্গাদার। কিন্তু এই বর্গাদারদের তাদের যে ভূমি সংস্কারের যে যে এখানে যেটা পরিবর্তন করা দরকার, সেগুলোর ক্ষেত্রেও পশ্চিম বাংলার সরকারের কোন রকম তার কোনো পদক্ষেপ নেই এই সমস্ত ক্ষেত্রে। দাদা, আর একটা বিষয় আমি এখানে বলতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গের অন্যতম যে অবহেলিত কৃষক সম্প্রদায় হলো উত্তরবঙ্গের চা স্টেটের কৃষক। তো যাদের প্রতি তৃণমূল সরকার সর্বদা বৈষম্যমূলকভাবে আচরণ প্রদর্শন করেছেন। তো এই চা বাগানের শ্রমিকদের অবস্থা ঠিক কি রকম? আপনি এখন তো যা দেখছেন, চা বাগানের যে একটা বড় অংশ উত্তরবঙ্গের চা বাগানে অনেক মানুষ আজকে যুক্ত আছেন। সেখানে চা বাগানের কৃষক যারা, যেখানে চা বাগান তৈরি হয়েছে সেই কৃষকরা আছেন, এবং চা বাগানের সাথে কাজের সাথে যুক্ত অনেক শ্রমিক আছেন। আমাদের বহু গরিব শ্রমিকরা এখানে চা বাগানের কাজে যুক্ত আছেন।
তো এখানে শ্রমিকদের অবস্থাটাকে আপনি ঠিক কি রকম ভাবে আপনি অনুভব করছেন? এখন কি অবস্থা আমাদের পশ্চিমবাংলার সরকারের? আর কি তাদের জন্য কোন রকম প্রোটেকশন, তাদের ব্যবস্থা কি কোনো গ্রহণ করছেন? দেখুন, যেটা আপনি শুরু করলেন কোল্ড স্টোরেজ দিয়ে, গত 10-12 বছর ধরে পশ্চিমবাংলায় কোনো নতুন কোল্ড স্টোরেজ তৈরি হয়নি। ফলন বেড়েছে, তো রাখবেন কোথায়? স্থায়ীভাবে উত্তর বাংলার আম হোক বা আনারস হোক, বা দক্ষিণ বাংলার আলু বা পেঁয়াজ রসুন থেকে আরম্ভ করে লেবু ইত্যাদি সবজি, টমেটো, চাষি রাখার জায়গা পায় না। আর যেটুকু আছে সেগুলো দালালদের হাতে বন্ড চলে যায়। তারাই যেটুকু কিনে নেয় তারাই রাখে, চাষিরা রাখার সুযোগ পায় না। তারা গরিব, রাখার জায়গা নেই বলে কম দামে বিক্রি করতে হয়। ফলে তারা যে 5 টাকা কিলো আলুটা বিক্রি করেছে, আজকে আমাদের ওটা 35 টাকা খেতে হচ্ছে। এই 30 টাকার যে গ্যাপ, এটা কোথায় যাচ্ছে? এই ফড়েদের কাছে। এই ফড়েদেরকে প্রতিরোধ করে চাষিদের বাঁচাবার জন্যই আইন আনা হয়েছে, কিন্তু এরা তার বিরোধিতা করছে। আর চায়ের বলছেন, পশ্চিমবাংলার দুটো শিল্প আমাদের, চা তো শিল্প এক প্রকার, চার পাট শিল্প পশ্চিমবাংলার একটা বড় অর্থকরী ফসল ছিল। দেশ ভাগের পরে চটকল গুলো সব আমাদের এপার বাংলায় থেকে যায়, আর চাষের জমিগুলো ওপার বাংলায় থেকে যায়। দুজনের অসুবিধা ছিল, কাঁচা পাটের অভাবে বাংলাদেশ থেকে পাট আনতে হতো, ওদের কারখানা নাই, এই সমস্যা ছিল। এখন কারখানা করেছো, তো পাট তো চটকল তো প্রায় বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, যা আছে ধুঁকছে, তার শ্রমিকদের অবস্থাও খারাপ। আর চায়ের শিল্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিক, ছোট বড় প্রায় 100 কারখানা বন্ধ আছে, এই 100 চা বাগান বন্ধ আছে। পাহাড়ের গন্ডগোলের ফলে সেখানেও বন্ধ, নিচেও বন্ধ, 100 তো হবেই। আর প্রায় কয়েক লক্ষ শ্রমিক এর দ্বারা আর প্রভাবিত হয়েছেন। এবং এখানে আজকে আপনি আসামে যান, আসামে তো চা বাগান আছে, তারা তো এক প্রকার অর্গানিক টি করছে, ভালো নামি। 350 টাকা একটা শ্রমিককে তারা দিচ্ছে। পশ্চিমবাংলায় কত? 204 টাকা, 228 টাকা কত বাড়িয়েছে। এই যে বিরাট পার্থক্য। তারপরেও চা ভালো বিজনেস চলছে আসামেতে, বাংলায় চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে, কান্নাকাটি চলছে। টি বোর্ডটা একটা আখড়া হয়েছে দুর্নীতির। তো সব জায়গায় শোষিত হচ্ছে। বলে এই যে প্রচুর শ্রমিক যারা একসময় ঝাড়খণ্ড নদী থেকে এসেছিলেন এখানে কাজ করতে, তারা খুব হতাশায় আছেন। বাচ্চারা স্কুলে যায় না, পাথর ভাঙতে যায়, নাহলে পেট চলবে না বাড়ি। চিকিৎসার ব্যবস্থা নেই, সেখানে রেশন পায় না ওরা, অর্ধেক রেশন আর অর্ধেক টাকা দেওয়ার কথা সেটাও পায় না। চা চা যারা আছে বাগানে এলাকায়, তাদের কাছে জমি নেই তাদের নামে। ব্রিটিশ তাদের নিয়ে এসেছিল, এক ফোঁটা জমি দেয়নি। এখন এই সরকার চা বাগানের জমিকে 20% জমি লিজ দিয়ে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে বড় বড় কোম্পানিকে। তারা কোল্ড স্টোরেজ বানাবে বা পেট্রোল পাম্প বানাবে বা হোটেল বানাবে, ওখানে ট্যুরিজম হবে। মূলত উত্তর বাংলায় চা বাগান বাগান আর উত্তরবঙ্গের মূল প্রপার মানে ইকোনমি ছিল টি, টিম্বার আর ট্যুরিজম। এখন ট্যুরিজমও প্রায় বন্ধ হতে বসেছে, কোনো হোটেল ইত্যাদি ভালো ব্যবস্থা নেই, কোনো ইনফরমেশন পাবেন না আপনি ওয়েবসাইটে। আর কাঠ তো কাটা বন্ধ হয়ে গেছে, যেটুকু হচ্ছে এদিক ওদিক চুরি করে হচ্ছে। আর টি, চায়ের অবস্থা আরো দুরবস্থা, শ্রমিকরাই ধুঁকছে, অসুস্থ, খেতে পায় না, চিকিৎসা নেই, খাবার নেই, রেশন নেই। এই এর মধ্যে খুব দুরবস্থায় পড়েছে মানুষ, খুব ক্ষুব্ধ। তাই পঞ্চায়েতের সময়ও টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে, পার্লামেন্টেও টিএমসির বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে। মানুষ পরিবর্তন চাইছে, সে গরিব মানুষগুলো মোদির দিকে তাকিয়ে আছে। আমি আশা করব তাদের যে আশা সেটা প্রতিফলিত হবে, এবং সেখানে বাংলায় পরিবর্তন হলে চা শিল্পের মধ্যেও পরিবর্তন আসবে। যে দালালরা ওখানে জুটেছে, যারা টি বোর্ডকে দখল করেছে, গরিব মানুষের পেট কেটে যারা চায়ের ব্যবসায়ী নয়, দালাল ছিল, তারাই চা বাগানের মালিক হয়ে গেছে। শ্রমিকদের প্রতি কোনো টান নেই। আর এই সরকার কোন রকম ডিসিশন নিতে ব্যর্থ, কোনো শ্রমিকের স্বার্থে কোনো কাজ করবে না। ইউনিয়নের মাধ্যমে ওখানে তাদেরকে শোষণ করা হচ্ছে। অতি সম্প্রতি যে ইন্ডাস্ট্রিয়াল বিল আনা হলো, সেই বিলের মধ্যে এই প্রোটেকশন দেওয়া হয়েছে শ্রমিকদেরকেও, যে যখন ইচ্ছা যা ইচ্ছা গিয়ে ওখানে ট্রেড ইউনিয়ন তৈরি করে লুটপাট করবে, সে অনুমতিও থাকবে না। তাতে খানিকটা সংস্কার হবে, তাদের শ্রমিকরা যাতে প্রোটেকশন পান। তো আমার মনে হচ্ছে যে বাংলার চা শিল্পীর যে দুরবস্থা, তার জন্য অনেকটাই এই সরকার, রাজ্য সরকার তাই কেন্দ্র সহযোগিতা করতে চাইলেও এরা নিচ্ছেও না, আর কোনো কিছু ডিসিশন নিচ্ছি না। আমরা বারবার কেন্দ্র সরকারকে বলছি যে কিছু করুন। নির্মলাজি যখন কমার্স মিনিস্টার ছিলেন 3বার এসে মিটিং করেছেন, চেষ্টাও করেছেন, কিন্তু যখন হাত সেটা অধিগ্রহণ করে বিক্রির কথা উঠলো, তখন কোর্টে গিয়ে সেটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে সবাইকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, কোন রকম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা নেই। পাহাড়ে ইচ্ছা করে সমস্যাকে জিয়ে রাখা হচ্ছে রাজনীতির কারণে, একটা অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ উদ্বেগের মধ্যে আছে। এখানে আমাদের চা বাগানের শ্রমিকদের এখন যা অবস্থা, তাতে সেখানে আমাদের যে 300টি চা বাগান আমাদের আছে উত্তরবঙ্গে, সেখানে 3 লক্ষেরও বেশি শ্রমিক তারা কাজ করছেন। সেখানে তাদের আপনি যা ঠিকই বলেছেন
যে সেই সমস্ত শ্রমিকদের তাদের যে যে প্রয়োজনীয় যে সমস্ত আমাদের তাদের জন্য যে সরকারি সাহায্য পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না, সেখান থেকে তারা বঞ্চিত। আজকে ন্যূনতম মজুরি তাদের পাওয়ার ক্ষেত্রেও সেখানে তারা বঞ্চিত। 150 টাকা মজুরি দিয়ে তারা কাজ করছেন। এবং এখানে যে ছোট ছোট গরিব যে সমস্ত পরিবারের ছোট ছোট শিশুরা তারা কাজ করতে বাধ্য হচ্ছে এবং তারা মানব পাচারেও তারা বাধ্য হচ্ছে। এটা যেটা ঠিকই যে ওখানে মানব পাচার যেটা হচ্ছে আমাদের শিশুদের বাইরে পাচার করতে তারা বাধ্য হচ্ছে নিজেদেরকে বাঁচার জন্য। ফলে এরকম একটা দুরবস্থা গোটা আমাদের উত্তরবঙ্গে এটা চলছে। উত্তরবঙ্গের বিশেষ করে চা বাগানের শ্রমিকদের যে এই অবস্থা, এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার। আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে দায়ী। আপনি সঠিকভাবে দিলীপদা আপনি এটা বলেছেন যে এই সরকার কখনো গরিব মানুষের পক্ষে কাজ করে না, সাধারণ মানুষের জন্য কিছু করে না। এবং আজকে এখানে তারা সমস্ত ক্ষেত্রেই রাজনীতি করছেন। শুধু রাজনীতি করবার জন্য রাজনীতি, আসলে এখানে মানুষের জন্য তিনি এখানে কাজ করতে চান না, সরকারের যে পরিষেবা সেটা পৌঁছে দিতে চান। এখানে আমি আরো একটা বিষয় আমি একটু আপনার কাছে একটু যাচ্ছি, এটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে টিএমসি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির জন্য যে হার নির্ধারণ করেছে, যার ফলে বাংলার জনগণকে এই প্রকল্পগুলির সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হতে হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের যে টিএমসি এই রাজ্যের যে সরকার যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির জন্য যেভাবে যে নির্ধারণ করেছেন আমাদের কেন্দ্রীয় সরকার, এবং যার ফলে এখানে যে বাংলার জনগণকে এই প্রকল্পগুলো থেকে প্রকল্পের সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন আমাদের রাজ্যের সরকার। এটা আপনি এই বিষয়গুলোতে কি মনে করেন? আপনার এই বিষয়তে আপনি যদি আপনার মতামতটা একটু দয়া করে বলেন। যেটা আমরা আলোচনা করলাম যে কৃষক সম্মান নিধি এবং আয়ুষ্মান ভারতের যে ইন্স্যুরেন্সের টাকা, এটা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে। দ্বিতীয় যেটা আমি চা বাগান নিয়ে বলছিলাম, ওখানকার শ্রমিক যারা বেশিরভাগই আদিবাসী উপজাতির মানুষ, হয় পাহাড়ি না হলে ঝাড়খণ্ড থেকে আসা ট্রাইবেল। তারা এত বছর কয়েক প্রজন্ম আছেন, তাদের নামে কোনো জমি নেই, ফলে কেন্দ্রের যে আবাস যোজনার টাকা বা বাড়ির সে সুবিধা তারা পান না। এবং যেহেতু চা বাগানের মালিকই তাদের রেশন দিত, কিছুটা টাকা কিছুটা রেশন, ফলে তারা রেশন কার্ড থেকে রেশন পেত না সরকারের। কিন্তু যেহেতু বাগান মন্দ, মালিক হাত তুলে নিয়েছে, রেশনও দিচ্ছে না। কিন্তু কেন্দ্রের পাঠানো রেশন তারা পাচ্ছেন না, কারণ তাদের কাছে রেশন কার্ড নাই। সেটা রাজ্য সরকারের দায়িত্ব, তাদেরকে কার্ড দেওয়া যাতে গরিব মানুষগুলো সে সুবিধা পান, কমপক্ষে চাল ডাল পেলেও বেঁচে থাকতে পারবেন তারা কোনোভাবে। সেখান থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তো সামান্য যে দায়িত্ববোধ বা মানবিকতার ব্যাপার, সেটা থাকলেও মানুষ এত নির্মম হতে পারে না। তো সেই জন্য এই যে একটা বিরাট সংখ্যক মানুষ এই সময়, বিশেষ করে এই লকডাউনের সময়, তারা কি দুর্বিপাকের মধ্যে পড়লেন। কিছু লোককে কুপন দেওয়া হলো, সে কুপন কে দিচ্ছে, কোথায় দিচ্ছে, একবার পঞ্চায়েত অফিস যাচ্ছে, একবার বিডিওর কাছে যাচ্ছে, এই করতে করতে মাস কেটে গেল। তারপরে কুপন নিয়ে বললে এই কুপনে হবে না, ওই যাও। কত রকম ভাবে বঞ্চনা মানুষকে করা হচ্ছে, অনেক ব্যবহার করা হচ্ছে, এটাও চিন্তা করা যায় না। তো সরকারের কেবল রাজনীতি করার ইচ্ছা, মানুষের যে দুঃখ কষ্ট সেটা দূর করার জন্য চিন্তা ভাবনা তার সামান্যতম চিন্তা নাই। আজকে কেন্দ্র সরকার এটা ভাবছে বলে দেখুন, কৃষক বিল নিয়ে এসে কৃষকদের সুরক্ষিত করার জন্য, তার দাম যাতে পান, দালালদের হাত থেকে তারা বাঁচেন, এবং শ্রমিকদেরকে যারা বঞ্চনা করছে মালিক এবং ইউনিয়ন মিলে, সে ট্রেড ইউনিয়ন রিলেশন যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল এলো, সেটাও 3টে বিল এসছে, এটাও 3টে বিল এসছে। এতে শিল্পকে এবং শ্রমিককে সুরক্ষিত করার ব্যবস্থা আছে। অনেক চিন্তা ভাবনা করে বহু কমিটির রিপোর্ট দেখে যারা বারবার বলেছেন এই আইনের সংশোধন হওয়া উচিত, শ্রমিককে সুরক্ষিত করো, কৃষককে সুরক্ষিত করো, শিল্পকে সুরক্ষিত করো। যখন তখন কারখানার মালিক তালা মেরে দিয়ে পালিয়ে যেত, বা যখন তখন ট্রেড ইউনিয়নের লোকেরা বার্গেনিং করার জন্য শ্রমিকদের খেপিয়ে দিয়ে ধর্মঘট করে দিত। এটা থেকে শিল্পকে বাঁচানোর জন্য এই ধরনের বিল এসেছে। পশ্চিমবাংলায় যে ধরনের ট্রেড ইউনিয়ন আন্দোলন হয়েছে, তার ফল আমরা ভুগছি আজকে অন্ধকার। সেখান থেকে শিল্পকেও বাঁচানো যাবে। কেন্দ্র সরকার দূরদর্শিতার সঙ্গে সব কাজগুলো করছেন। পশ্চিমবঙ্গ সরকার যদি সহযোগিতা করতো, তাহলে পশ্চিমবাংলার মানুষের সুবিধা হতো। আমাদের কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পে এখানে দেখা যাচ্ছে কাটমানি এখানে চলছে প্রতিটাতে। আপনি এখানে ওই আমাদের যে সমস্ত প্রকল্পগুলো আছে,
প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও দেখুন, ওখানেও কাটমানি চলছে। আপনি সঠিকভাবে বলেছেন দিলীপদা, যে প্রতিটা ক্ষেত্রেই একটা এই সরকারটা কাটমানির সরকারে পরিণত হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরে যারা আমরা এখানে কাটমানি দেখতে পাচ্ছি। আমাদের সামান্য যে গরিব মানুষের জন্য আমাদের শৌচালয়ের জন্য কেন্দ্র সরকার যে প্রকল্প তিনি ঘোষণা করেছেন আমাদের স্বচ্ছতা মিশনের জন্য, তো এইখানে এই টাকাটাও তারা, এই পায়খানার টাকাটাও সেখান থেকেও তারা মেরে খেতে তারা কোনো লজ্জা পায় না। তাদের মধ্যে নির্দ্বিধায় তারা সেখানে টাকা নিচ্ছে। প্রতিটা ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এরা এই কেন্দ্রীয়, আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর ক্ষেত্রে তারা টাকা নিচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো তার নাম পরিবর্তন করে দিচ্ছে। যে আমাদের যেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাংলা আবাস যোজনা বলে দিচ্ছে। আমাদের এখানে যে আমাদের যে কেন্দ্রীয় সরকার স্বচ্ছতা অভিযানের বেতন দিয়ে যেটা করছেন, তারা এখানে বলছেন সেটার নাম তারা পরিবর্তন করে তারা বলছেন এখানে হচ্ছে নির্মল, আমার বাংলা নির্মল যোজনা ইত্যাদি। এইভাবে করে এই নামটাকে পরিবর্তন করছে, যেটা আপনি শুরুতেই বলেছিলেন, যে যাতে এখানে আমাদের যে প্রধানমন্ত্রী মোদিজির পক্ষে মানুষের সমর্থন যাতে না পারে, ভারতীয় জনতা পার্টির অনুকূলে যাতে মানুষ না যায়, যাতে এখানে তৃণমূল কংগ্রেস সব মনে করছে নিজের প্রকল্প বলে এটাকে তারা প্রচার করবার চেষ্টা করছেন। এইভাবে করে মানুষকে তারা প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলছেন, বিভ্রান্তি করছেন এবং বিভ্রান্তিমূলক প্রচারগুলো তারা করছেন। এটা ঠিকই যে গোটা রাজ্যব্যাপী তারা এখানে চেষ্টা করছে যে মানুষ তাদেরকে বঞ্চিত করবার এবং মানুষ তার যে নিজের অধিকার, সেই অধিকার তারা যাতে না পেতে পারে। দাদা, আর ওই আপনি প্রথমেই বলেছেন যে আমফানের এখানে বিপর্যয়ের ফলে এখানে আমরা জানি যে আমফান ঝড়ে বহু ক্ষতি হয়েছে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে। আমরা উত্তরবঙ্গে সেরকম তেমন ক্ষতি না হলেও আপনি আপনার এলাকার সহ, আপনার যে নির্বাচিত যে লোকসভা কেন্দ্র এলাকা সহ আমাদের উত্তর দক্ষিণ যে আমাদের 24 পরগনা আছে, বিভিন্ন অ্যাডজাসেন্ট যে এলাকাগুলো আছে, আমাদের যে আমফান ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে, বিপর্যয় হয়েছে। সেখানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে এত বড় একটা বিপর্যয়, তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। তিনি সঙ্গে সঙ্গে যে তিনি আমাদের রাজ্যে তিনি ছুটে এসেছেন যে বিপর্যয়কে মোকাবেলা করবার জন্য। তিনি এখানে সমস্ত যে আমাদের আমফান ক্ষতিগ্রস্ত এলাকাগুলো তিনি পরিদর্শন করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি অর্থ বরাদ্দ করেছেন। তিনি সঙ্গে সঙ্গে 1000 কোটি টাকা এখানে অর্থ তিনি বরাদ্দ করেছেন। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1000 কোটি টাকা বরাদ্দ করলেন এবং তার সাথে সাথে আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগে বরাদ্দ যে অর্থ, আমাদের যে এই সময়তে COVID-19 যে বরাদ্দ অর্থ, সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। তো এই ক্ষেত্রে এই ঘটনাগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, আমরা দেখেছি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আমরা আপনিও প্রত্যক্ষ করেছেন, মানুষ প্রত্যক্ষ করেছেন। এই ক্ষেত্রে আপনার যদি বক্তব্য বলেন দয়া করে। দেখুন, কাটমানি দিয়ে আপনি শুরু করলেন। কাটমানি কোথায় কোথায় পৌঁছেছে তার কোনো সীমা পরিসীমা নাই। সরকারি কোনো প্রকল্প বা সুবিধা বিনা টাকা এখানে পাওয়া যায় না। সে বাড়ি হোক, পায়খানা হোক, অন্যান্য প্রজেক্ট হোক। আর কলেজে ভর্তি হলেও কাটমানি দিতে হচ্ছে। মাস্টারমশাই চাকরি পেতে গেলে সে প্রাইমারি হোক, এসএসসি হোক, যে কোনো জায়গায় আগে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। এখন আমি একটা নতুন খবর শুনলাম যে ডেন্টিস্ট ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তার একটা কমিটি আছে, দুজন মিলে ইন্টারভিউ নিয়ে নেওয়া হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। প্রায় 6000-এর বেশি এখানে ডেন্টিস্ট আছে, তাদের চাকরি হচ্ছে না। পশ্চিমবাংলার বাইরে থেকে সে লোক চাকরি পাচ্ছে, 30-35 লক্ষ টাকা দিয়ে তারা চাকরি পেয়ে যাচ্ছে। এত ভয়ঙ্কর পরিমাণে এখানে হয়েছে। আর এই যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, কাউন্সিলর থেকে আরম্ভ করে লোকাল লিডার তারা ঠিক করে দিচ্ছেন পার স্কোয়ার ফুটে কত টাকা নেওয়া হবে। সেটা 300 টাকা পর্যন্ত হতে পারে। দাম কোথায় পৌঁছবে? যদি দাম না বাড়ে তাহলে তার কোয়ালিটি কি হবে? সে বাড়ির চাপা পড়ে মানুষ মারা যাবে। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় হয়েছে। এমন দুর্নীতির বাইরে কিছুই নাই। আর খোলাখুলি সবাই বুঝে গেছে আর বেশি দিন নাই, কামিয়ে নাও। তো সেই জন্য এই যে কাটমানি ইত্যাদি সর্বোপরি পশ্চিমবাংলার সমাজ ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে, মানুষের জীবনকে বিপন্ন করেছে, মানুষের জীবনের যে বিশ্বাস সেটাও নষ্ট করে দিয়েছে। সেজন্য এই সরকার যেটা ক্ষতি করছে, আমাদের টাকা পয়সা লুটপাট সাময়িক কিছু হয়, সে ঠিক হয়, কিন্তু আমাদের বাঙালি চরিত্রের পরিবর্তন হয়ে যাচ্ছে, জীবন পদ্ধতির পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষের বিশ্বাসের পরিবর্তন হয়ে যাচ্ছে।
প্রজন্মের পর প্রজন্মের সরকারের উপরে প্রশাসনের উপরে বিশ্বাস চলে যাচ্ছে যে এখানে কিছু করে কিছু হবে না, চলো এখান থেকে, বা এই দেশের কিছু হবে না, বা এখানে ব্যবসা বাণিজ্য কোনো লাভ নেই, লুট হয়ে যাবে। এই ব্যাপক একটা দুর্নীতি চলছে কাটমানি নিয়ে, আর এটা সারা দেশে আলোচনার বিষয় হয়েছে। তো সেখানে সে যেন কোনো কিছু নতুন আশা করারও একটা বিড়ম্বনা, খুব চিন্তার বিষয় সত্যি কতটা এখানে হতে পারবে। বাকি সমস্যা তো সার্বিকভাবে আছে, সবাই দেখছেন। আমার মনে হয় সাধারণ মানুষ এটা ভালোভাবে বুঝতে আরম্ভ করেছেন। এই সরকার, তার নেতা, আজকে যতগুলো ইলিগাল কাজ হয় আমাদের এখানে, দেখুন কয়লা খাদান থেকে কোটি কোটি টাকা লুট হয়, যত লিগ্যাল কয়লা খনি তার চেয়ে বেশি ইলিগাল আছে। খোলাখুলি খনি খুঁড়ে সেখান থেকে কয়লা তোলা হচ্ছে, সে সরকারি প্রশাসনের টাকা, অধিকারীরা এবং পার্টি টাকা নিচ্ছে। বালি খাদান, পাথর খাদান, কোথাও বাকি নেই। গরু পাচার, সেখানে যে কিংপিন ধরা পড়েছে তার সঙ্গে মন্ত্রীর ছবি একসঙ্গে দেখা যাচ্ছে। আমরা শুনতাম গল্প, টাকা যায় এ হয়, আজকে এনআইএ তদন্ত শুরু করেছে। বিএসএফ থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন, নেতা কাউকে ছাড়বে না, যা যা নাম আসছে সবার কাছে যাবে। কিন্তু অনেক রাঘব বোয়াল ফাঁসবেন এখানে, এই ইনলিগাল কাজের মধ্যে সরকারি পার্টির লোকেরা পুরোপুরি যুক্ত হয়ে গেছে, ফলে এটা বন্ধ হচ্ছে না। এর ফলে মানুষ হাহাকার করছে। হাজার হাজার বিঘা জমিন যার উপর দিয়ে ঘূর্ণি যায় বাংলাদেশে, সে জমি নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছে, বাংলাদেশ থেকে লোকেরা পিটিয়ে দিয়ে গেছে এসে। মহিলাদের উপর অত্যাচার, সীমাতে কোনো সুরক্ষা নেই, কোনো আইন কানুন নাই। এটা খালি কেন্দ্র সরকারের উপরে ছেড়ে মানে চাপিয়ে দিয়ে এরা মুক্তি পেতে চাইছেন। পশ্চিমবাংলার সার্বিকভাবে যে পতন হচ্ছে, এটা রাজনীতি থেকে শুরু হচ্ছে। সেটা রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমেই বাংলার উত্থান হতে পারে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাই রাজনৈতিক লড়াইটা আমরা পুরোপুরি রিস্ক নিয়ে করছি, প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে। যে কোনো হোক পশ্চিমবাংলার পরিবর্তন করতে হবে, নাহলে পশ্চিমবঙ্গ তার যে দায়িত্ব আছে দেশের প্রতি, সমাজের প্রতি, বিশ্বের প্রতি, সেটা পালন করতে পারবে না। যে মহাপুরুষরা এত ত্যাগ তপস্যা করেছেন এই পশ্চিমবাংলায়, তার জন্য সম্মান বেড়েছে, সেটা ভুলুণ্ঠিত হচ্ছে। তাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে বাকি সারা পরিবর্তন হবে। আপনি একটু ছোট্ট করে বলবেন, যেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায় আমরা বেকারি সমস্যা হচ্ছে আমাদের এবং পশ্চিমবাংলায় এটা দিনে দিনে আরো বাড়ছে। এখানে অনেকবার তিনি এখানে বহু সম্মেলন তিনি করেছেন। এখানে বেকার সমস্যা দূর করবার জন্য তিনি শিল্প আনবেন, শিল্পপতিদের নিয়ে সম্মেলন করেছেন। কোটি কোটি টাকা পশ্চিমবাংলার মানুষের উন্নয়নের টাকা সম্মেলন করে তিনি খরচ করেছেন। শিল্পপতিদের নিয়ে এখানে তিনি বহুবার তিনি বসেছেন, রাজ্যে তো সম্মেলন করেছেন, বিদেশেও তিনি গেছেন। একটাও শিল্প এখানে তিনি গড়ে তোলেননি। এবং আমরা যা দেখছি এখানে, যে চাকরি তো হয়নি, কিন্তু চাকরি দেওয়ার নামে এখানে কোটি কোটি টাকা, এখানে লক্ষ লক্ষ টাকা একটা বেকারের কাছ থেকে এখানে তারা ঘুষ নিয়েছেন, দুর্নীতি করেছেন। এবং এর ফলে কোটি কোটি টাকা তারা এখানে মানুষকে সেই ঘুষ দুর্নীতির ভেতর দিয়ে মানুষের কাছ থেকে তারা সংগ্রহ করেছে। এবং এই যে কেলেঙ্কারি আমাদের পশ্চিম বাংলাতে হচ্ছে, যে এখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে কেলেঙ্কারির একটা দল হয়ে পরিণত হচ্ছে, একটা কেলেঙ্কারির দল, ঘুষ দুর্নীতির কেলেঙ্কারির দলে পরিণত হচ্ছে। তো এখানে যে সর্বশেষ যেটা হচ্ছে, যে এই যে টেট পরীক্ষা হচ্ছে, টেট পরীক্ষাতে তারা পরীক্ষা দিয়েছেন 2010 সালে, 2012 সালে, এই যে যারা পরীক্ষা 2009-এ পরীক্ষা দিয়েছেন, এরা কোনো তারা চাকরি পাচ্ছে না। আপনিও জানেন, আমরা দুজনেই বিধানসভাতে ছিলাম। সেই সময়তেও ছাত্ররা তারা আন্দোলন করেছে আমাদের যেমন তার শিক্ষার জন্য, ঠিক পাশাপাশি আমাদের যারা বেকার যে সমস্ত যুবক যুবতী তারা আন্দোলন করেছে, অবস্থান করেছে, বিক্ষোভ জানিয়েছে। আমরা বিধানসভাতে এই বিষয়টা বলেছি, কিন্তু এখনো পর্যন্ত এটা কিছু হয়নি। এবং এটাতে লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ দুর্নীতি করেছে এই কেলেঙ্কারিতে। তো এই কেলেঙ্কারি সম্পর্কে যদি আপনি একটু ছোট্ট করে বলুন, বেশি অনেকক্ষণ ধরে চলছে। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি দীর্ঘ সময় ধরে অনেক প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। ফলে আপনি এটা যদি একটু ছোট্ট করে বলেন, যে বেকারদের ক্ষেত্রে এটা তো বেকারদের একটা দীর্ঘদিনের জ্বালা, এই জ্বালা যন্ত্রণায় ভুগছে আমাদের পশ্চিমবাংলার বেকারত্বের জ্বালায় ভুগছেন সমস্ত বেকার যুবক যুবতী। আপনি এই তৃণমূল কংগ্রেস যে ঘুষ কেলেঙ্কারিতে যুক্ত, এই ক্ষেত্রে যদি আপনি একটু ছোট করে বলেন। না, আমি যেটা বললাম যে এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোনো জায়গা নেই যেখানে কেলেঙ্কারি বা দুর্নীতি নাই। পরীক্ষা দিলে তার রেজাল্ট হয় না, রেজাল্ট হলে চাকরি হয় না, আর চাকরি হবে কোথায় কেউ জানে না, টাকা না দিলে চাকরি হয় না।
দাড়িভিটের যে ঘটনা, ইসলামপুরে গুলি চলেছিল, ঘটনাটার মূলে কি ছিল? তারা বাংলার টিচার চেয়েছিলেন, ইংরেজির টিচার চেয়েছিলেন, সেখানে উর্দুর টিচার গেছিল, সংস্কৃতের টিচার গেছিল। কেন না? যাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দিতে হবে। আমরা এরকম দেখেছি, সে পরীক্ষার বসেই নি, সে চাকরি পেয়ে গেল। উত্তরবঙ্গে একজন এমএলএ ব্লক থেকে টিএমসি জয়েন করলেন, তো পরীক্ষার যে সূচি বেরিয়েছিল, প্রার্থীদের যে সিলেকশন হয়েছিল, তাতে তার নাম ছিল না, কিন্তু তার নামটা 1 নম্বরে চলে এলো, তার মেয়ের নাম। এই ধরনের দুর্নীতি আমরা দেখেছি ব্যাপক। সেজন্য আবার শুনছি যে এসএসসির পরীক্ষা ইত্যাদি যেসব কেস আটকে ছিল, সে কেস ফয়সলা হয়ে যাবে, আবার রিক্রুটমেন্ট হবে, তার জন্য ব্যাপকভাবে টাকা নেওয়া শুরু হয়ে গেছে। যে টাকা দেবে সে চাকরি পাবে। আর সে 10, 15, 20 লাখ টাকা পর্যন্ত টিচারের চাকরির জন্য নেওয়া হচ্ছে। এটা খোলাখুলি। সমাজে দুর্নীতি এত ব্যাপক হয়ে গেছে, মানুষের বিশ্বাসটাই চলে গেছে। আর এই দুর্নীতি থেকে প্রশাসনিক, পঞ্চায়েত থেকে আরম্ভ করে মিউনিসিপালিটি থেকে সরকারি অফিসার, পুলিশ আর পার্টির নেতা কেউ আলাদা নয়। আর সে তথ্য সামনে আসছে আস্তে আস্তে। রাস্তায় লোকে কলার ধরছে নেতাদের, যে চাকরির জন্য টাকা নিয়েছ, চাকরি দাও। আটকাচ্ছে ওদের নেতাদের, প্রধান থেকে আরম্ভ করে উপরের নেতা সবাইকে, এমএলএ কে ঘেরাও করছে। মোটেই এটা আমাদের সমাজের পক্ষে সম্মানের ব্যাপার নয়। এই দুরবস্থা, এটা চিন্তাজনক। এই জায়গা থেকে সমাজকে তুলে নিয়ে আসা, মানুষের অভ্যাস খারাপ হয়ে গেলে আবার খুব মুশকিল আছে। সেজন্য সরকারি টাকা সব এদিকেই চলে যাচ্ছে, সাধারণ মানুষের সঞ্চিত টাকা এদিকে চলে যাচ্ছে। উন্নয়নটা হবে কোত্থেকে? আর উন্নয়নের যে কোনো প্রকল্পের টাকা লুট হয়ে যাচ্ছে। একটা পুকুর 2বার কাটা হয়েছে, হিসাব দেখানো হচ্ছে 100 দিনের কাজে, সে পুকুরে জল নেই, পুকুর কোথায় আপনি খুঁজে পাবেন না, 2বারই কয়েক লক্ষ টাকা লুট হয়ে গেছে ব্যাপকভাবে। রাস্তা দুবার স্যাংশন হয়েছে, সে রাস্তায় মাটি পড়লো না, পিচ পড়লো না, টাকা চলে গেল। আর এটা সবাই জানে খোলাখুলি। কে কার চোর ধরবে, কে কি করবে? সিএজি কে মানাই হয় না, এখানে কোনো রিপোর্টই আসে না, আর রিপোর্ট সামনে আনাও হয় না। তো কি করে হবে? আরটিআই করুন আপনি, কোনো উত্তর দেওয়া হবে না। একাধিক ডিপার্টমেন্টের দুর্নীতি আছে, কিন্তু আরটিআই করলে, আরটিআই আইন হওয়ার পরেও এখানকার সরকারি কোনো দপ্তর আপনাকে উত্তর দেবে না। সেজন্য প্রামাণ্য নেই। তা সত্ত্বেও একাধিক কেস হয়ে সরকারি স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে, আগে টাকা নিয়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কেস হয়েছে, ব্যাস চাকরি আটকে গেছে। এটা বিতিকিচ্ছির অবস্থা। ইউপিএ গভর্নমেন্টের শেষের দিকে যে অবস্থা হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের সেই অবস্থাই হয়েছে। ন যজো ন তস্য অবস্থা। কেবল মিথ্যা কথা বলা আর টাকা কামানোর রাস্তা হয়ে গেছে। আর সেই জন্য মানুষ খুব কিছু আশাও করেন না। তো দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গেছে। সরকারি টাকা তো লুট হচ্ছে, কোনো ডিপার্টমেন্ট এমন নেই যেখানে লুটের কোনো সীমা পরিসীমা আছে। কোথা থেকে আসছে টাকা, কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, কেউ কিচ্ছু জানে না, কারো কোনো দায়ভার নাই, কিন্তু টাকা গায়েব হয়ে যাচ্ছে। পঞ্চায়েতে কোটি কোটি টাকা পাচ্ছে, কিন্তু আপনি দেখুন গত ক বছরে কতটুকু উন্নতি হয়েছে, কত পরিবর্তন হচ্ছে। প্রাথমিক জিনিসগুলো, একটা ফুটপাথ, জল, একটু আলোর ব্যবস্থা, এটুকুও নেই। স্কুল বাড়িগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমি এমপি হওয়ার পরে জায়গায় জায়গায় বসেছিলাম, কথা বলেছিলাম, অন্তপক্ষে 300 স্কুল থেকে আমার কাছে আপিল এসছে, কোথাও ছাদ বানিয়ে দিন, কোথাও বাড়ি বানিয়ে দিন, কোথাও দেওয়াল করে দিন, ছাদ ফুটো হয়ে গেছে ঠিক করে দিন। কোনো স্কুল বাড়ি ঠিক নেই, তো ছেলে মেয়েদের পড়াশোনা কি করে হবে? তারপরে টিচার নেই, প্যারা টিচার দিয়ে চলছে। এই যে মানে দারুণ একটা মানে দুর্দশা চলছে সমস্ত ক্ষেত্রে। সেই জন্য পশ্চিমবাংলার এগোনোর সম্ভাবনাটা কমে গেছে। তো মানুষের বিশ্বাসও কমে গেছে, উৎসাহটাও কমে গেছে কাজ করার। কার জন্য করবো? ব্যবসা করতে গেলে আগে টাকা দাও, সকালে একজন চাইবে, বিকালে একজন চাইবে। একটা ইট গাঁথার আগেই সেখানে সিন্ডিকেট পৌঁছে যাবে, কাটমানির জন্য পৌঁছে যাবে। আগে টাকা দাও, নাহলে হবে না। আমাদের কাছ থেকে মাল নিতে হবে, ইট বালি সিমেন্ট আমাদের কাছ থেকে নিতে হবে, দাম আমরা দেবো, সিন্ডিকেট দাম দেবে, পরিমাণ তারা ঠিক করবে, কোয়ালিটি তারা ঠিক করবে, সব ঠিক করবে। তারপরে কাজ কি করে হবে? উপায় নেই, তাদের কাজ করতে হচ্ছে। একাধিক নাহলে কাজ বন্ধ করে দেবে। হয়েছে একাধিক লোক স্কুল তৈরি করছে, সেখানে এসে বলছে এটা চলবে না, আগে টাকা দাও। সব জায়গায় ধমকি। আর সেটা এমন জায়গায় পৌঁছেছিল, আমাদের সুভাষচন্দ্র বসুর পরিবারের লোকেরা এর থেকে বাঁচতে পারেননি, তাদের কাছ থেকেও সেই কাটমানি চাওয়া হয়েছিল, নাহলে বাড়ির কাজ করতে দেবে না। এটা পেপারে এসেছিল। তো ব্যাপক পরিস্থিতি তৈরি হয়েছে, দুর্নীতিটা চরম পর্যায়ে চলে গেছে। যেন এই সরকারের সঙ্গে সঙ্গে দুর্নীতি বিদায় হবে, তাছাড়া উপায় নেই। আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যে বসবাসকারী যে সমস্ত আমাদের বাঙালি যারা আজকের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং বাঙালি ছাড়াও অন্যরাও যারা আজকের এই অনুষ্ঠান, আমাদের যে বিজেপি ফর বেঙ্গল এই অনুষ্ঠান যারা আজকে দেখছেন, এবং এখানে আমরা এতক্ষণ ধরে আমাদের আমাদের যে এই এলাকার যশস্বী আমাদের লড়াকু নেতা
আমাদের যশস্বী সাংসদ, আমাদের প্রদেশ সভাপতি মাননীয় দিলীপ ঘোষ, তার সাথে আমরা ছিলাম এতক্ষণ ধরে। আমরা কথোপকথন করেছি, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি, যা আমাদের এখানে পশ্চিম বাংলাতে যে একটা উদ্ভূত যে পরিস্থিতি, যে পরিস্থিতিতে পশ্চিম বাংলার মানুষ তারা প্রতিনিয়ত তারা লড়াই করছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা লড়াই করছেন। আমাদের 150 জন, আমাদের 115 জন কর্মী খুন হয়েছে, এমএলএ খুন হয়েছেন, সদ্য আমাদের খুন হয়েছেন এখানে আমাদের পাশেই। আমারই খুব পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ রায়, আমার সহকর্মী। একসাথে আমরা বিধানসভায় ছিলাম, দিলীপ দাও ছিলেন একসাথে। এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরেই তাকে খুন করা হয়েছে আজকে, এবং খুন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম সারা রাজ্যে চলছে খুনের একটা তাণ্ডব, এবং এর ফলে মানুষ তার নিজের অধিকার, তার জন্য যে তারা দাবি দেওয়া করবে সেটা নিয়ে লড়াই করছে। যেমন ভারতীয় জনতা পার্টি লড়াই করছে মানুষের স্বার্থে, মানুষকে নিয়ে আন্দোলনে আছে, রাস্তায় নামছে। সে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা যেমন খুন হচ্ছে, পাশাপাশি অন্য মানুষরাও খুন হচ্ছেন। ভারতীয় জনতা পার্টির বহু নেতা কর্মী তারা আজকে জেলে আছেন, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় বিরাজ করছে। অর্থাৎ এখানে মানুষের কথা বলার যে অধিকার সেটাও কেড়ে নেওয়া হচ্ছে, মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো আমরা এইরকম একটা মুহূর্তে ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, লড়াই করছে, আন্দোলন করছে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিকই যে সমস্ত ক্ষেত্রে লুট চলছে। সে আমাদের আমফানের ঝড়ের ক্ষেত্রেই হোক, এখানে আমাদের কোভিড-19-এ আমাদের কৃষক কল্যাণ যে প্রকল্প, যেটা গরিব কৃষক গরিব যে কল্যাণ যে প্রকল্প, যে আমাদের কেন্দ্রীয় সরকার 1,70,000 কোটি টাকার যে প্রকল্প ঘোষণা করেছেন, যার মধ্যে দিয়ে চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন মানুষরা, গরিব মানুষরা তারা পাচ্ছেন। এইগুলো এখানেও লুটপাট চলছে। এই লুটপাট এবং তোলাবাজি আর আমাদের বিরুদ্ধে মানুষ আজকে রুখে দাঁড়াচ্ছেন। যেটা দিলীপ দাস সঠিকভাবেই তিনি বলেছেন যে বামফ্রন্ট সরকারের শেষের দিকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকে তৃণমূল কংগ্রেসেরও, আজকে এই তৃণমূল কংগ্রেসের সরকারের শেষের দিকে একই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এর থেকে নিস্তার পাওয়ার একটাই মাত্র পথ, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে 2021 সালে পশ্চিমবাংলা থেকে এখান থেকে উচ্ছেদ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমাদের পশ্চিমবাংলার মানুষকে তার নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। একমাত্র পথ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে 2021 সালের যে সাধারণ বিধানসভা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে তাদেরকে নির্মূল করে দেওয়া। তাই আমি দিলীপ দাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি দীর্ঘ সময় ধরে এখানে আমাদের সঙ্গে তিনি আছেন। দিলীপ দা, আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি দীর্ঘ সময়, এতক্ষণ আলোচনা হয় না, যদিও আমি একটু দুঃখিত। আপনাকে অনেক সময় ধরে এখানে অনেক বিষয়ে কথোপকথনের মাধ্যমে আপনার কাছ থেকে অনেক ভালো ভালো প্রশ্নের উত্তর, অনেক ভালো ভালো কথা এখানে পেয়েছি। সেই জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং অনেক সময় ধরে আপনি আছেন, সেই জন্য আরো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের আজকের এই অনুষ্ঠানকে সম্প্রচারিত করেছেন, আমাদের আইটি সেলের সমস্ত কর্মী যারা আছেন, যারা আইটি সেলের পরিচালনা যারা করছেন, এবং আমাদের আইটি সেলের প্রমুখ, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের এই বিজেপি ফর বেঙ্গলের সাথে এতক্ষণ ধরে যারা যুক্ত হয়ে, যারা আমাদের এই অনুষ্ঠানের, আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠানের বক্তব্য আপনারা শুনেছেন, আমাদের কথোপকথন শুনেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই বিশেষ দিন, আমাদের মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার যে 201তম জন্মদিবস, আমরা সকাল থেকে বিভিন্নভাবে আমরা উদযাপন করছি। আমি আমাদের মহান যে আমাদের যে সমাজ সংস্কারক, লেখক এবং আমাদের সমস্ত মানুষের জন্য যিনি কাজ করে গেছেন, সমাজের জন্য কাজ করে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার 201তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, কোটি কোটি প্রণাম জানিয়ে, আপনাদের সবাইকে, দিলীপ দাকে সহ সবাইকে আর একবার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, নমস্কার। দিলীপ দা, নমস্কার। 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 নমস্কার।
মিউট করে দিলাম।